সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 926তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ছেলে মোহাম্মদ ফিরোজ আহমেদের জীবনের হৃদয় কাঁপানো এক আধ্যাত্মিক শিক্ষণীয় বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে যার বুকের দুধ পান করেছে তাকেই আবার বিয়ে করেছে। আপনারা অনেকেই বলবেন যে আপন ভাই যেমন নোংরা কথা বললেন, তারপরে আবার বলেন যে আধ্যাত্মিক টাইপের গল্প, এ কেমন গল্প? আসলেই ঠিক, আপনি আজ এমন এক গল্প শুনতে যাচ্ছেন। বন্ধুগণ, একটু নড়ে চড়ে বসেন। জীবনের গল্পের অনুষ্ঠানে আজকের এই গল্প আপনাকে এক এমন বাস্তবতার সম্মুখীন করবে যে বাস্তবতার কথা আপনি ঘুমে কখনো স্বপ্নেও দেখেননি। বন্ধুগণ, আমার কাছে যে বিষয়টা মনে হয় যে আমাদের এই পৃথিবীতে বেশিরভাগ মানুষগুলোই, আপনি খেয়াল করে দেখবেন যে বেশিরভাগ মানুষগুলোই অসৎ পথে পয়সা ইনকাম করার চেষ্টা করে, অসৎ পথে বড়লোক হওয়ার চেষ্টা করে। সৎ পথে কোনোভাবেই তারা চায় না ইনকাম করে নিজেকে প্রতিপত্তি বানাতে। অসৎ পথটাকে অবলম্বন করে বলে অসৎ পথের কিছু টাকা ইনকাম হওয়ার পরে, অসৎ পথের কিছু টাকা জমানোর পরেই মানুষটা মহা বিপদে পড়ে যায়। কিন্তু সৎ পথে যারা পিঁপড়ার মতো তিল তিল করে সম্পদ জুড়িয়ে বড় হয়েছে, তারা সামান্য আঘাতে পড়ে যায় না। আমি গল্পটার প্রসঙ্গে শুধু এই কথাটাগুলো বলবো যে গল্পটা রেকর্ড করব আজকে। গল্পটা আমি যখন পড়েছিলাম, আমার ভিতরে এক ইমানি শক্তি কাজ করেছে। আপনার ভিতরেও তেমনটা কাজ করবে গল্পটা শেষ পর্যন্ত শোনার পরে। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে মোহাম্মদ ফিরোজ আহমেদকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফিরোজ আহমেদ, আমার বাড়ি রংপুর। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার ছোট দুইটা বোন সহ আমার দাদা দাদি। রংপুর শহর থেকে অনেক দূরে কোনো এক প্রত্যন্ত গ্রামে আমাদের পরিবারটা এক উচ্চবিত্ত পরিবার। যদিও আমি বলি যে আমি রংপুরের ছেলে, কিন্তু আমি জন্মগতভাবে ঢাকাইয়া। আমার জন্ম হয়েছে রাজধানী ঢাকাতে। আমার বাবা পেশায় একজন সরকারি কর্মকর্তা। সরকারের খুব ভালো একটা দপ্তরে আমার বাবা চাকরি করত, যার সুবাদে আমরা রংপুর ছেড়ে সরকারি কোয়ার্টারে রাজধানী ঢাকার কোনো এক জায়গায় থাকতাম। আমাদের পরিবারটা অনেক সুখী একটা পরিবার ছিল। দুই ঈদে বাবা, মা আর আমার বোনেরা মিলে আনন্দ উল্লাস করার জন্য আমরা গ্রামে ছুটে যেতাম এবং আমাদের ওই গ্রামটাতে আমার বাবাই ছিল সবচেয়ে বেশি ধনী লোক। আমার বাবার কাছে সবচেয়ে বেশি টাকা পয়সা ছিল, যার জন্য গ্রামের সব মানুষগুলো আমাদের বাড়িতে ঈদের দিন চলে আসতো। ঈদের আগদিন থেকে আমার বাবা মানুষকে দান সরকার করতে থাকতো। যথেষ্ট পরিমাণের দানবীর ছিলেন আমার বাবা। আরেকটা বিষয় না বললেই নয়, আমার বাবা যে শুধু দানবীর ছিলেন তাও নয়, আমার বাবা কোনোদিনও অসৎ পথের একটা টাকাও ইনকাম করতেন না। আমার বাবা সৎ পথেই চাকরি করতেন এবং সৎ পথে আমার বাবা তার জীবন পরিচালিত করেছে। বাবা 5 ওয়াক্ত নামাজি একজন ব্যক্তি ছিল। 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো এবং দিনের পথে চলতো। কিন্তু আমার মা ছিল একটু ব্যতিক্রম ধর্মী। আমার মা ছিল কেমন সেটা বলেই রাখি, গল্পের খাতিলে কথাগুলো আমার বলা। আমরা যে কোয়ার্টারে থাকতাম ওখানে শুধু আমার বাবা থাকতো না, আরও লোকজনরাও থাকতো। আমার বাবার অনেক কলিগরে আমাদের ওই সরকারি কোয়ার্টারে থাকতো। তো সবার ঘরে এসি, ফ্রিজ, টিভি, তারপরে সবাই অনেক লাক্সারি লাইফ লিড করতো, অনেক দামিভাবে চলাফেরা করতো, অনেক দামি কাপড় চোপড় পরতো, পোশাক আশাক পরতো। সব কিছু মিলে তাদের জীবনটা অনেক আনন্দ মুহূর্ত ছিল। কিন্তু আমার বাবার জীবনটা কিছুটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। তার বড় কারণ, আমার বাবার সাথে যারা চাকরি করতো তারা প্রত্যেকে ঘুষ খাইতো, ঘুষের টাকা নিত। কিন্তু আমার বাবা কোনোদিন ঘুষ স্পর্শও করেনি। আমার বাবা যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে নীতিবান থেকে টাকা পয়সা ইনকাম করার জন্য, এবং সৎ পথের থেকে আমার বাবা যে টাকা ইনকাম করতো তারই প্রায় 50% আমার বাবা আমাদের ওই রংপুরের হতদরিদ্র গ্রামবাসীর মাঝে বিলিয়ে দিত। এই বিষয়টা আমার মা সহজেই মেনে নিতে পারতো না, যার জন্য বাবা এবং মায়ের সাথে সবসময় ঝগড়া হতে থাকতো। আমার মা ছিল ঢাকাইয়া, রাজধানী ঢাকাতে আমার মায়ের জন্ম, এবং আমার মা লোকালি একজন ঢাকাইয়া মেয়ে ছিল, যার কারণে আমার মায়ের লাইফ লিড, আমার মায়ের চলাফেরা, আমার মায়ের জীবনযাত্রা সম্পূর্ণ ব্যতিক্রম ছিল আমার বাবার মতো। আমার বাবা ফসলি জমিতে কাজ করে, মানুষের দান ফলিয়ে, মাঠে ঘাটে কাজ করে, হাড়ভাঙা পরিশ্রম করে দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে আমার বাবা পড়াশোনা করেছে।
এবং সেখান থেকে সেই প্রত্যন্ত গ্রাম থেকে আমার বাবা পড়াশোনা করে রাজধানী ঢাকাতে চাকরি করছে। এটা আমাদের গ্রামের একমাত্র আমার বাবার পক্ষেই সম্ভব হয়েছে, আর কোনো মানুষ পারেনি। যার জন্য আমার বাবা যথেষ্ট নীতিবান থাকতে চায়। মাটি, মানুষের মায়া, ভালোবাসা আমার বাবা বুঝে, কিন্তু আমার মা এই বিষয়গুলো বুঝে না। মা বারবার বাবাকে প্যারা দিত যে তোমার বন্ধু বান্ধবরা দামি দামি গাড়ি দিয়ে চলাফেরা করে, আমরা কেন রিক্সায় চলাফেরা করব? সবার বাসায় এসি আছে, আমাদের বাসায় কেন ফ্রিজ? সবাই এলইডি টিভি ব্যবহার করে, আমরা কেন নর্মাল টিভি ব্যবহার করব? মানে এই নিয়ে আমার বাবার সাথে অলওয়েজ আমার মায়ের একটা ঝগড়া লেগে থাকতো। কিন্তু তারপরও আমার বাবা সব কিছু সহ্য করে নিত, মায়ের সাথে যাই হইতো সব কিছু মেনে নিত। আর আমার বাবা এরকম একটা মানুষ ছিল যে ওনাকে শালা বললে তিনি ভালা বলতো। কোনো সময় আমার মা যে এত বকাবাধ্য করতো, এত রাগারাগি করতো, আমি কোনোদিন আমার বাবাকে দেখিনি এক বিন্দু পরিমাণের রাগ করতে বা মায়ের সাথে ঝগড়া করতে। মা বকা দিত আর বাবা খেলখেলিয়ে হাসতো। শুধু এরকম করে আমার বাবা মায়ের দিনগুলো অতিবাহিত হচ্ছিল। আমাদের বাসায় আরেকজন মানুষের যাতায়াত ছিল, তিনি ছিল রুজিনা আন্টি। আমি শুনেছিলাম এই রুজিনা আন্টি নাকি ছোটোবেলায় আমাকে দুধ খাওয়িয়েছিল। আমি জন্ম হবার পরে আমার মায়ের কী যেন একটা অসুখ হয়েছিল, যার কারণে আমার মায়ের বুকের দুধ আসতো না। ডাক্তার আমাকে নিয়ে খুব টেনশনে পড়ে গিয়েছিল। মায়ের বুকের দুধের মতো এরকম শক্তিশালী তো আর অন্য কোনো দুধ হয় না, যার জন্য মায়ের বুকে দুধ আমি খেতে পারতাম না। আমার ওই আন্টির একটা মেয়ে সন্তান হয়। দুর্ভাগ্যবশত আমি জন্ম হবার 3 দিন আগেই আন্টির ওই মেয়েটা মারা যায়। এবং আন্টির মেয়েটা তখনও দুধ পান করতো। দুধ পান করা অবস্থায় প্রায় আপনার 6 মাস বয়সে আন্টির মেয়েটা মারা যায়। আন্টির মেয়েটা মারা যাওয়ার পরে আন্টির বুকে তখনও ভরপুর দুধ ছিল, যার জন্য দেখা গেল যে আমি ছোটোবেলায় ওই আন্টির দুধ পান করেছি, মানে রুজিনা আন্টির দুধ পান করেছি। আমি ওনাকে মাঝে মাঝে দুষ্টামি করে মাও ডাকতাম। তবে উনি অনেকটা ইয়াং ছিল, মানে খুব ইয়াং ছিল। উনি রিলেশন করে একটা লোককে বিয়ে করে, এবং রিলেশন করে বিয়ে করার পরে উনার একটা মেয়ে সন্তান হয়। মেয়েটা মারা যাবার পরে ওনার হাজব্যান্ড, উনি মানে আপনার সায়েন্টিস্ট ছিল, বিজ্ঞানী ছিল, এবং তিনিও মানে বিদেশেই থাকতো। সেই লোকটাও হঠাৎ করে পাগল হয়ে যায়, মানে ব্রেন আউট হয়ে যায়। এবং ব্রেন আউট হয়ে যাওয়ার পরে আন্টি আর বিয়ে বসেনি। ওই লোকটাকে ভালোবেসে এবং সন্তানটাকে ভুলে আন্টি কোনোভাবে তার জীবন পরিচালনা করতেছিল। আন্টি রাজধানী ঢাকায় ওনাদের নিজেদের বাড়ি আছে, গাড়ি আছে, তিনি অনেক প্রতিপত্তি। যদিও তার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলেন ওই রুজিনা আন্টি। তারা অনেক চেষ্টা করেছে আন্টিকে বিয়ে দেওয়ার জন্য, নতুন করে বিয়ে শাদির করানোর জন্য, কিন্তু আন্টি তার জীবনে আর বিয়ে করতে রাজি হয়নি। এমন করে আন্টি তার জীবন কাটাচ্ছিল। এবং ওই আন্টি আমার মায়ের খুব ঘনিষ্ঠ বান্ধবীও ছিল বটে। আমার মায়ের সাথে আন্টির অনেক ভালো সম্পর্ক ছিল। তো আন্টিও মাঝে মাঝে আমাদের বাসায় আসতো, এবং আসলে পরে আমার মাকে বুঝাইতো যে তুই কেন এরকম করিস, এরকম করা ঠিক না, এটা ওইটা অনেকভাবে আমার আম্মাকে বুঝাইতো। কিন্তু আমার আম্মা কোনোভাবেই আন্টির কোনো কথা শুনতো না। এমন করেই সময়গুলো কাটতে থাকে। আমার দিন আর রাতগুলো আস্তে আস্তে করে পাস হচ্ছিল। আন্টির বাবা মা মাঝে মাঝে এসে আমার আম্মাকে ধরতো যে আমার মেয়েটাকে বিয়ে করার একটু ব্যবস্থা করে দাও না, এর বাচ্চা মারা গেছে, স্বামী পাগল হয়ে গেছে, এরপরে মেয়েটার বিয়ে বসতেছে না। এরকম করে অনেকভাবে তার বাবা মা আমার মাকে বলতো। কিন্তু আমার মা তো সারাক্ষণ আমার বাবাকে নিয়ে পড়ে আছে। কিভাবে বাবা উন্নতি করবে, কীভাবে বাবা টাকা পয়সা ইনকাম করবে, বাবাকে অসৎ পথে নিয়ে যাবে, এই নিয়ে আমার মায়ের চিন্তাভাবনা ছিল। যার জন্য আন্টিকে নিয়ে কথা বলার মতো কোনো সময় আমার মায়ের কাছে ছিল না। এভাবে আমার শৈশবের দিনগুলো কাটায়। দিনগুলো পাস হতে হতে একটা পর্যায়ে আমি আমার প্রাইমারি স্কুলের গণ্ডি পার করে হাই স্কুলে উঠি। সময়ের পরিবর্তনে হাই স্কুলেও আমি খুব ভালো একটা রেজাল্ট করে আমি রাজধানী ঢাকারই একটা প্রাইভেট কলেজে ভর্তি হই। আমি যখন ওই কলেজে পড়াশোনা করি, ইন্টার সেকেন্ড ইয়ারে আমি যখন পড়ি, ঠিক ওই মুহূর্তে আমার বাবার চাকরির অবসান ঘটে। বাবার চাকরি রিটায়ার্ড হয়ে যায়, এবং বাবা যখন রিটায়ারমেন্টে চলে যায়, বাবা তখন সিদ্ধান্ত নিল গ্রামে চলে যাবে। কিন্তু এই নিয়ে আমার মায়ের সাথে আমার বাবার সেই রকম ঝগড়া। আমার মা বারবার বাবাকে বলেছিল যে তুমি কিছু টাকা পয়সা ইনকাম করো, এবং কিছু টাকা পয়সা তুমি অসৎ পথে ইনকাম করো, আমরা ঢাকাতে অন্তত একটা বাড়ি কিনি, একটা বাড়ি আমরা বানাই, যে বাড়িতে আমরা সারা জীবন থাকতে পারবো। তোমার চাকরি রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে আমাদেরকে গ্রামে চলে যেতে হবে না। এরকম করে বাবাকে সবসময় বলতো। কিন্তু আমার বাবা আমাকে বলতো যে দেখ বাবা, আমি যে পরিমাণে টাকা ইনকাম করি সেই টাকা দিয়ে আমার পক্ষে রাজধানী ঢাকার বুকে একটা বাড়ি কিনা কোনো অবস্থায় সম্ভব না, আমি এটা পারবো না। আমার আব্বা বড় জোরে মাকে বলেছিল একটা ফ্ল্যাট কেনার জন্য, কিন্তু আমার মা ফ্ল্যাট কেনার জন্য রাজি হয়নি। আমার মায়ের বাড়িই লাগবে, যার জন্য আমার আব্বা বাড়ি কিনতে পারে নাই। তো আর এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, আমার বাবার সাথে যারা কাজ করেছে, যারা আমার বাবার কলিগ ছিল, তাদের একটা না রাজধানী ঢাকার বুকে তাদের 2-3টা করে বাড়ি আছে।
গ্রামের বাসায় একটা কথা আছে, সমাইন্যা বাই রাজা হয়, এই দুঃখনি বাই শৈলেশ হয়। মানে আমার নিজের ভাই ধনী হয়ে যাচ্ছে আর আমি দিনে দিনে গরিব হয়ে যাচ্ছি, এই দুঃখ কি আর শরীরে সয়? ঠিক তেমনি আমার বাবার কলিগরা এত বেশি টাকা পয়সা ইনকাম করতেছে, তাদের গাড়ি বাড়ি অর্থ আভিজাত্য কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার বাবা কেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট? এইটাই আমার মা মেনে নিতে পারতেছিল না। তাই রিটায়ারমেন্টের সময় আমার মা যখন গ্রামে যাবে, আমার মা প্রচুর পরিমাণের কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি করে। এবং মায়ের কান্নায় আমার নিজের কাছে অনেক খারাপ লাগে। মা রাজধানী ঢাকা ছেড়ে যেতে চায় না, কারণ মা ছোটোবেলা থেকে ঢাকায় বড় হয়েছে এবং আমার মায়ের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবই ঢাকাতে। রংপুরে তো আমার মায়ের কেউ নেই, কিন্তু আমার মা যেতে চায় না। তারপরেও আমার বাবা জোর করে আমার মাকে রাজধানী ঢাকা থেকে নিয়ে যায়, সাথে আমার ছোট 2টা বোন সহ। আমার 2টা বোন তখন স্কুলে পড়াশোনা করতো, তাদেরকে রংপুরে নিয়ে আমার মা ওখানে, বাবা ওখানে স্কুলে ভর্তি করায়। আমি তখন চিন্তা করলাম, আমার বাবা আমাকে একটা মেস ঠিক করে দেওয়া যায়, একটা ইসলামিক মেস আমাকে দেওয়া যায়, এবং সেই মেসের বড় ভাইগুলো অত্যন্ত ভালো ছিল। আমি ওখানে নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, এবং যথেষ্ট পরিমাণের ভালো আমার সময়গুলো কাটতে থাকে। বাবা মা চলে গেল, এবং বাবা মা চলে যাওয়ার পরে আমি অনেকটা বেপরোয়া হয়ে উঠি। বেপরোয়া মানে ঠিক এরকম, আগে তো একটা প্রতিকূলতা ছিল, রাত্রে কখন বাসায় ফিরবো, বা মা অপেক্ষা করে, বাবা অপেক্ষা করে, বাট মেসে যখন ছিলাম এরকম কোনো প্যারা নাই। যে কোনো সময় বাসায় আসতাম, কখন বাসায় আসতাম, কখন বাসা থেকে যেতাম, এই বিষয়ে কারো কাছে কোনো কৈফিয়ত দেওয়া লাগতো না। নিজের জীবনটা মোটামুটি অনেকটা ভালো হয়ে গেল, মানে অনেকটা স্বাধীনতা উপভোগ করতেছিলাম। এমন করতে করতে একটা পর্যায়ে আমি ইন্টারমিডিয়েট শেষ করলাম। আমার ইন্টারের রেজাল্টও মাশাআল্লাহ অনেক ভালো হলো। রংপুর থেকে বাবা যখন আমার ইন্টারের রেজাল্টের কথা শুনলো, বাবাও অত্যাধিক খুশি হলো, বাবার মনে অনেক শান্তি আসলো। এক পর্যায়ে ইন্টার পাশ করার পরে আমি তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। রাজধানী ঢাকার বুকে কোনো এক পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করতেছি। আমার দিনকালগুলো খুব ভালোই কাটতেছে আলহামদুলিল্লাহ। বাবা পেনশনের টাকা পায় মাসে মাসে, সে থেকে আমাকে টাকা দেয়, এবং আমি খুব ভালো করে আমার দিন যাপনগুলো করতেছিলাম। অনার্স সেকেন্ড ইয়ারে যখন পড়ি, অনার্সে ভর্তি হওয়ার পর থেকে আমার খুব ঘনিষ্ঠ একটা বান্ধবী ছিল, যার নাম ছিল নীলিমা। নীলিমার সাথে আমার সম্পর্কটা খুবই ফ্রেন্ডলি ছিল। আমার বাবা মা যখন রংপুরে চলে যায়, তখন থেকে আমি নীলিমার সাথে খুব ক্লোজ একটা সম্পর্ক তৈরি করি। এবং নীলিমার বাড়ি ছিল বরিশালে। ও যথেষ্ট পরিমাণের ভালো একটা মেয়ে ছিল, আমাকে বুঝতো, শুনতো, এবং আমার প্রতি তার অনেক আদর ভালোবাসা কাজ করতো, জাস্ট ফ্রেন্ডলি। কিন্তু এই নীলিমারই একটা রিলেশন ছিল আমাদের ইয়াসিন স্যারের সাথে। আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছে, যার নাম হচ্ছে ইয়াসিন স্যার, এবং তিনি যথেষ্ট পরিমাণের হ্যান্ডসাম, স্মার্ট এবং আনমেরিড। অবিশ্বাস্য বিষয় হচ্ছে তিনি আর অনেক বয়স হয়েছে, বাট তারপরেও স্যারের বিয়ে করে নেই। এবং ভাগ্যকুলে ওই নীলিমার সাথে স্যারের রিলেশন হয়, এবং রিলেশনের পরে স্যার নীলিমাকে অনেক ভালোবাসে, ইভেন নীলিমাও স্যারকে অনেক ভালোবাসে। যেহেতু আমাদের প্রফেসরের গার্লফ্রেন্ড, সেজন্য আমারও নীলিমার সাথে খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। নীলিমা আমাদের ইউনিভার্সিটির অন্য যে ছেলেগুলো আছে তাদেরকে যেভাবে দেখতো, আমাকে সম্পূর্ণ ব্যতিক্রমভাবে দেখতো। ও আমাকে অনেক বেশি যত্ন করতো, মাঝে মাঝে বলতো যে আমি ওর ভাই। এমন করেই ক্যাম্পাসে ওর সাথে আমার একটা মধুর সম্পর্ক তৈরি হয়। যদিও নীলিমা আমাকে ভাই ডাকতো বা আমার সাথে মধুর সম্পর্ক ফ্রেন্ডলি তৈরি করতো, কিন্তু আমাদের ওই ক্যাম্পাসের ভিতরে, আমাদের ওই ইউনিভার্সিটি এরিয়াতে আমার নীলিমাকে সবচেয়ে বেশি ভালো লাগে। ওর চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ সব কিছু আমার অত্যন্ত ভালো লাগে। আমার খুব ইচ্ছে করেছিল যে তার সাথে আমি একটা রিলেশন তৈরি করব, এবং সবসময় মানে বলতাম যে এমন একটা বউ যদি আমি পাইতাম, মানে নীলিমার মতো। ওর মুখমণ্ডলটা অনেকটা ইন্ডিয়ান নাকি বর্তমান সময়ের ক্যাটরিনার মতো ছিল, মানে দেখতে কিছুটা এরকমই ছিল, ক্যাটরিনা কাইফের মতো ছিল। আমার ওকে অনেক ভালো লাগতো, মানে আমার অনেক বেশি ইচ্ছা ছিল যে এমন সুন্দরী একটা বউকে আমি আমার ঘরে বন্দি করব। কিন্তু যাই হোক, নীলিমা তো ইয়াসিন স্যারের গার্লফ্রেন্ড, মানে গার্লফ্রেন্ড মিনস হচ্ছে বউ। সো ইয়াসিন স্যারের সাথে যখন তার এত কিছু হয়েই গেল, তো সেখানে আসলে ও আমার বউ তো আসলে এটা হতেই পারে না। ফ্রেন্ডলি আমার সাথে একটা ভালো সম্পর্ক রেখেছে, ওর কাছ থেকে অনেক সাজেশন পাই, অনেক প্রশ্নের অনেক অ্যান্সার আগ থেকেই পেয়ে যাই। এই জন্য আসলে ওর সাথে আমার সম্পর্কটা তৈরি করা। এবং ও সবসময় ইয়াসিন স্যারের সাথেই চলাফেরা, বা ইয়াসিন স্যার যেখানে যায় ওকে সাথে করে নিয়ে যায়। ওদের দুজনের মাঝে খুব ক্লোজিং, অনেক মধুর একটা সম্পর্ক। এমন করে সময়গুলো সামনের দিকে কাটতে কাটতে আমি তখন অনার্স সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠি, এবং থার্ড ইয়ারে ওঠার পর থেকে আমি হঠাৎ করে মানে নীলিমার মাঝে কেমন জানি একটা দুঃখ বিরাজ করতে দেখি। মানে আগের মতো অত হাসি খুশি থাকেনি। এই মেয়েটা আমাদের ক্যাম্পাসে সবচেয়ে মানে হ্যাপিনেস একটা মেয়ে ছিল, সবার সাথে অনেক আনন্দ করতো, হাসাহাসি করতো, অনেক এনজয় করতো। বাট হঠাৎ করে ওর মনের মধ্যে মনে হলো যেন কালো মেঘে ঘিরে গেছে। খুব বেশি একটা কথা বলে না, সবসময় চুপচাপ থাকে, এবং কেমন জানি ওর মনের ভিতরে একটা কষ্ট কাজ করে। আমি আসলে বুঝি না কেন এরকমটা।
আমি জিজ্ঞেস করি, নীলিমা তোমার কোনো সমস্যা কী হয়েছে আমাকে বলো, বা ইয়াসিন স্যারের সাথে কোনো ঝামেলা? ও কোনো কিছু আমার কাছে বলে না। এবং বেশ কয়েকটা দিন এভাবে কেটে গেল। আমার ভিতরে তখন খুব খারাপ লাগে, কারণ ক্যাম্পাসে গেলেই তো ওর সাথে দুষ্টামি করতাম, ওর সাথে এখানে যাইতাম ওইখানে যাইতাম, এবং সব কিছু মিলে আমাদের দুজনের মাঝে খুব ঘনিষ্ঠতা একটা সম্পর্ক ছিল। তো এই মানুষটা যখন হঠাৎ করে মন খারাপ হয়ে গেল এবং সারাক্ষণ কান্নাকাটি করে, সো এটা তো আসলে অ্যাকসেপ্ট করা যায় না। আমার কাছে অনেকটা খারাপ লাগতেছিল। তো ভাবলাম কী করা যায়, ওকে বুঝাই শোনায় যাই কিছু করি। বেশ কয়েকদিন পর ওর মুখ থেকে শুনতে পেলাম যে ইয়াসিন স্যার ওকে অ্যাভয়েড করে এবং ইয়াসিন স্যার ওর সাথে ঠিকমতো কথা বলে না, আগের মতো করে ওদের সম্পর্কটা খুব ভালো যাচ্ছে না, এই জন্য ওর মনটা অনেক খারাপ। তো আমি বললাম যে স্যার হচ্ছে প্রফেসর মানুষ, তার কত রকমের ব্যস্ততা থাকে, তো তিনি হয়তো তার ব্যস্ততা নিয়ে তোমাকে হয়তো আগের মতো করে টাইম দিচ্ছে না, সো তোমার তো এটাতে এতটা সিরিয়াস হয়ে যাওয়ার কোনো কারণ নাই, তুমি একটু অপেক্ষা করো, সময়ের পরিবর্তনে সব কিছু ঠিক হবে। কিন্তু ও কোনোভাবে কোনো কিছু মানতে পারতেছিল না, প্রচুর কান্নাকাটি করতেছে, আমার হাতে পায়ে ধরে কান্না করে বলতেছে তুই একটু ইয়াসিন স্যারকে ভালো করে বুঝা, আমি স্যারকে ছাড়া বাঁচবো না, আমি ওনাকে অনেক ভালোবাসি এবং যেভাবেই পারিস স্যারকে একটু ম্যানেজ করে আমার জীবনে এনে দে, বা এরকম করে কান্নাকাটি করতো। স্যারের বাড়ি ছিল চিটংয়ে, স্যার ঢাকাতে থাকতো, বাট চিটংয়ে স্যারের হোম ডিস্ট্রিক্ট ছিল চিটং। তো আমি আসলে কী করতে পারবো, বাট ইয়াসিন স্যারের সাথে আমাদের অন্য ইউনিভার্সিটির যেই ফ্রেন্ডগুলো ছিল, আমরা যারা ছিলাম তাদের থেকেও আমার ভালো একটা সম্পর্ক ছিল, মানে স্যার আমাকে খুব ফ্রেন্ডলি নিয়েছিল, বন্ধুর মতো আচরণ করতো। তাই মাঝে মাঝে স্যারকে বলি যে স্যার নীলিমা কিন্তু মরে যাবে, আপনি যেরকম শুরু করছেন, অ্যান্ড এগুলো আসলে নীলিমা অ্যাকসেপ্ট করতে পারতেছে না, ও অনেক কষ্ট পাচ্ছে। এরকমভাবে যখন আমি স্যারকে বলি, তিনি আর ভিতরেও জানি কেমন একটা কষ্ট কাজ করে, তিনিও চায় যে নীলিমার সাথে ক্লোজ হতে, বাট কোথায় জানি একটা বাধা ওনার কাজ করে, যার জন্য উনি ওই নীলিমার সাথে ক্লোজ হতে পারে না। এভাবে বেশ কয়েকটা দিনও কেটে গেল। এমন করতে করতে একটা সময় হঠাৎ করে নীলিমা, একদিন আমি ইউনিভার্সিটির বাইরে ছিলাম, হঠাৎ করে খবর পেলাম যে নীলিমা নাকি বিষ খাইছে, আমাদের ক্যাম্পাসে বিষ খেয়েছে এবং তাকে হসপিটালে নিয়ে গেছে। এটা শোনার পর আমার তখন খুব খারাপ লাগলো, কারণ ভালো বন্ধু যদি বলতে চাই বা আমার ভালো সময় যদি কাটাই, তো নীলিমার সাথেই কাটাইছি। তা ও হসপিটালে, এটা শোনার পর আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমি দৌড়িয়ে হসপিটালে গেলাম এবং হসপিটালে যাওয়ার পরে দেখলাম যে ওর অবস্থা খুবই খারাপ এবং ও খুব মারাত্মক অবস্থা ওর। যাই হোক, আলহামদুলিল্লাহ ডাক্তার বলল এখন মোটামুটি ভালো আছে, অতটা ডেঞ্জারাস অবস্থায় নাই, বিষ নিষ্কাশন করা হয়েছে এবং বিষ যখন সরানো হয় আস্তে আস্তে করে কিছুটা সুস্থ হয়, বাট অনেকটাই অসুস্থ অবস্থায় থাকে। এবং গ্রাম থেকে ওর বাবা মা আসে, রংপুর থেকে, আপনার বরিশাল থেকে তারাও আসে এবং তারাও এসে ওকে খুব বকাবাধ্য করে এবং একটা পর্যায়ে তাকে ওখান থেকে জোর করে নিয়েও চলে যায়, যে তাকে পড়াশোনা করাবে না, ঢাকায় রাখবে না, তাকে ওইখান থেকে নিয়ে চলে যাবে। এই বলে তারা তখন জোর জবস্তি করে ওকে এখান থেকে রংপুরে নিয়ে চলে যায়, বরিশালে নিয়ে চলে যায়। ও যখন বরিশালে চলে যায়, তো তখন আমার আসলে আর ক্যাম্পাসে ভালো লাগতেছিল না, এবং ও চলে যাওয়ার পরে কেমন জানি ইয়াসিন স্যার হঠাৎ অনেক খুশি হয়ে গেল। স্যারের মনে যে আগে একটা কষ্ট কাজ করতো, কেমন জানি একটু টেনশনের মধ্যে থাকতো, একটা ডিপ্রেশনে থাকতো, এই টেনশন আর ডিপ্রেশনটা স্যারের মাঝে আর দেখতে পাচ্ছি না। হয় না, গার্লফ্রেন্ড চলে গেলে মানুষের মনে কষ্ট হয় বা তারা অনেক দুঃখ প্রকাশ করে এরকম, বাট ইয়াসিন স্যার সম্পূর্ণ ভিন্ন। এই যে আপনার নীলিমাকে বরিশালে নিয়ে চলে গেল, স্যারের মনে কোনো কষ্ট নাই, স্যারে আরও অনেক হ্যাপিনেস, আবার অনেক স্টুডেন্টদের সাথে মজা করতেছে। তো আমার কাছে কেন জানি মনে হলো যে ইয়াসিন স্যার মনে হয় এই নীলিমার লাইফটাকে পুরো নষ্ট করে দিয়েছে, মনে হয় নষ্ট করে দিয়েছে। এরকম করে আমাদের সেমিস্টার পরীক্ষার সামনে তার বেশ কয়েকদিন পর হঠাৎ করে নীলিমা একদিন আমাকে ফোন করে, আর এই নাম্বারে আমি বারবার ট্রাই করতেছিলাম, নাম্বারটা কিন্তু ও বন্ধ করে রাখে, গ্রামে যাওয়ার পরে ওর এই মোবাইল নাম্বারটা সম্পূর্ণ বন্ধ থাকে। একটা পর্যায়ে আমি কল দিলাম, ও তখন রিসিভ করলো, ওই আমাকে কল দিলাম, আমি রিসিভ করলাম। পর আমাকে বললো যে ফিরোজ কেমন আছো? আমি বললাম ভালো আছি। তা বলে তোমাদের ক্যাম্পাস কেমন চলতেছে এবং ইয়াসিন স্যার কেমন আছে? আমি বললাম হ্যাঁ স্যার তো ভালোই আছে, স্যার তো পুরো বিন্দাস, তুই চলে যাওয়ার পরে স্যারের মনে তো আর কোনো কষ্ট নাই, স্যার তো মহা আনন্দের মধ্যে আছে। ও তখন বলে ওর আনন্দ আমি বের করব, আমি হয়তো এই দুনিয়াতে আমি নীলিমা বেঁচে থাকবো, না হলে ইয়াসিন স্যার থাকবে, হয় ইয়াসিন স্যার থাকবে না হয় আমি থাকবো, দুজন একসাথে এই দুনিয়াতে বেঁচে থাকবো না। আমি তখন বললাম নীলিমা তুই কি পাগল হয়ে গেলি, এগুলো কী বলতেছিস? তুই কি ইয়াসিন স্যারের সাথে যুদ্ধ ঘোষণা করতেছিস নাকি? অ্যাকচুয়ালি সমস্যাটা কি তুই আমাকে বলতো, একটু ভালো হয়ে যা। ও আমাকে বলে তুই জানিস না এই নরপিশাদ আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, আমি ওকে ছাড়বো না। এই বলেই তার বেশ কয়েকদিন পরে ও হঠাৎ করে আবার ক্যাম্পাসে চলে আসছে। নীলিমা বরিশাল থেকে ঢাকায় চলে আসছে, আমাদের ক্যাম্পাসে চলে আসছে, এবং নীলিমা যখন ক্যাম্পাসে আসছে আবারও সেই ইয়াসিন স্যারের মাঝে আবারও এক
মানে অস্থিরতা কাজ করতে শুরু করছে। আবার নীলিমা চলে আসছে এবং নীলিমা তখন আমাদের যে মানে বড় ভাইগুলো ছিল যারা রাজনীতি করতো, আমাদের ইউনিভার্সিটিটা মোটামুটি একটা রাজনীতির দখলে ছিল। যদিও আমি অনেক চেষ্টা করেছিলাম যে রাজনীতির কোনো একটা পদ নেওয়ার জন্য, আপনার ছাত্র রাজনীতির একটা পদ নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম, বাট আমি আসলে খুব সহজে পারি নাই। কারণ আমাদের ঢাকাতে যারা আছে এরাই আসলে মানে অনেকভাবে অনেক দিক থেকে এগিয়ে আছে। সো আমি আসলে ওভাবে পারি না। যেহেতু আমার নানু বাড়ির অনেক পাওয়ার ছিল, নানুর অনেক ক্ষমতা ছিল, বাট তারপরেও আসলে তেমন কিছু করে ওঠা হয়নি। তো যাই হোক, এমন করে কাটতে কাটতে একটা পর্যায়ে আমি খুব খেয়াল করে দেখলাম যে নীলিমা যখন ক্যাম্পাসে ফিরে আসলো তখন ইয়াসিন স্যার কেমন জানি একটু নার্ভাস হয়ে গেল, মানে খুবই টেনশনে পড়ে গেল, খুবই ডিপ্রেশনে পড়ে গেল এবং সবার সাথে খুব বেশি একটা কথা বলে না, আবার সে আগের পজিশনে চলে গেছে। এবার নীলিমা আস্তে আস্তে বড় ভাইদের সাথে কথাবার্তা বলতেছে যে স্যারকে এটা করবে ওইটা করবে, বা স্যারের যে কুকীর্তিগুলো আছে এগুলো আস্তে আস্তে করে তুলে ধরতেছে। মানে স্যার ওর সাথে রিলেশন করেছে, এখন খুব বেশি একটা কথা বলে না, ওর কাছ থেকে দূরে থাকে, মানে এরকম করে খুব বেশি স্যারের সম্বন্ধে হচ্ছে উল্টাপাল্টা কথা বলতেছে। তো স্যারের তো ইউনিভার্সিটিতে শত্রু আছেই, অনেকে আছে স্যারের শত্রু। স্যারও যেহেতু রাজনীতি করতো, স্যারও রাজনীতির একটা ভালো অবস্থানে ছিল ঢাকাতে মহানগরে। এক পর্যায়ে দেখা গেল কি যে স্যারের সম্বন্ধে সে এরকম বদনাম রটে বেড়াচ্ছে। তার বেশ কয়েকদিন পরে একদিন শুক্রবারে সকালবেলা আমি তখন মেসে, স্যারে আমাকে কল দিচ্ছে, আমাকে কল দিয়ে বললো যে ফিরোজ তুমি একটু আমার বাসায় আসবা, এমন করে আমাকে বললো। আমি তখন বললাম যে স্যার আপনার বাসায় হঠাৎ করে কেন? বলে যদি একটু আসো। আমি বললাম স্যার এখন আসবো না নামাজ পড়ে আসবো? বলে না, নামাজ পড়ে আসো, দেন হচ্ছে আমরা দুজনে খাওয়া দাওয়া করবো, কথাবার্তা বলবো। তো আমি হঠাৎ মানে টেনশনে পড়ে গেলাম যে কী রে, স্যার আমাকে রুমে ডাকতেছে, বাসায় ডাকতেছে। স্যার যে আবার খুব বেশি ভালো তাও কিন্তু না, রাজনীতি করে তো অনেক বড় বড় লোকদের সাথে স্যারের উঠা বসা। তাই চিন্তা করলাম আমার বাসায় ডেকে নেই, আমি তো আবার নীলিমার ভালো ফ্রেন্ড, নাকি নীলিমার কোনো ক্ষতি করতে না পেরে আমার কোনো ক্ষতি করে বসে। তো ক্যাম্পাসে আরও পোলাপাইন, মানে আমার ম্যাচে আরও পোলাপাইন ছিল, ওদের সাথে শেয়ার করলাম। সবাই আমার বলে ধুর বেটা, এটা কোনো বিষয় নাকি, স্যার তোকে ডাকছে তুই যা, এখানে কিছুই হবে না, এটা নিয়ে এতটা টেনশন করার কিছু নাই। বাই দ্য ওয়ে, আমি তখন ওই ওদের কথা মতো ফ্রেন্ড সার্কেলের কথা মতো দেন আমি তখন স্যারের রুমে গেলাম। জোহর মানে আপনার জুমার নামাজ পড়ে ওইখান থেকে ডিরেক্টলি পাঞ্জাবি পরে টুপি পরা অবস্থায় স্যারের রুমে গেলাম। এবং যাওয়ার পরে দেখলাম যে স্যার হোটেল থেকে, স্যারের হোটেলেই খাবার খাইতো, বাট ওই দিন রেস্টুরেন্ট থেকে স্যারের নিজে অনেক খাবার নিয়ে আসছে এবং পুরোটা মানে আপনার টেবিল অনেক সুন্দর করে সাজাইছে খাবার দিয়া। তখন আমি মনে করলাম যে স্যারের রুমে মনে হয় নীলিমা মনে হয় স্যারের রুমে আছে। এটা আমার কাছে তখন মনে হলো যে এই জন্য মানে স্যার এত সুন্দর করে খাবার দাবার আয়োজন করেছে। পরে আমাকে বললো যে ফিরোজ বসো, খাওয়া দাওয়া করবো। আমি বসলাম, স্যারেও বসলো, বাট স্যারই নিজে সব বেড়ে দিচ্ছে, খাইতেছে। অনেকক্ষণ খাওয়ার পর আমি বললাম যে স্যার কাউকে দেখতে পাচ্ছি না, আর কেউ নাই বাসায়? বলে না, তুমি তো জানো যে আমি তো একাই থাকি, আমার তো ফ্যামিলি চিটংয়ে থাকে। তাই আমি বললাম ও আচ্ছা, ভাবলাম যে নীলিমা আছে। বলে না, নীলিমা নাই, কিন্তু নীলিমার বিষয়ে তোমার সাথে কথা বলার জন্যই ডাকছিলাম। আমার ভিতর তখন আরও ভয় ঢুকে যায়, ইয়াল্লাহ না জানি স্যারে কী বলে নীলিমার বিষয়। এবং আমি তো নিজেও একটা আতঙ্কের মধ্যে আছি, যেহেতু আমি নীলিমার খুব কাছের একজন বন্ধু। খাওয়া দাওয়া করার পরে সোফার মধ্যে গিয়ে বসলাম। বসার পরে স্যার আমার খুব কাছে এসে বসলো, বসে আমার হাতটা ধরে বলতেছে ফিরোজ, আমাদের ইউনিভার্সিটিতে এত সব ছেলের মাঝে আমি তোমাকে অনেক বিশ্বাস করি এবং তোমাকে আমার অনেক ভালোও লাগে। আর আরেকটা বড় কথা হচ্ছে তুমি নীলিমার খুব কাছের একজন বন্ধু, এই কথাটুকু তুমি বিশ্বাস করো? আমি বললাম হ্যাঁ স্যার, করবো না কেন? আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমার সাথে ফ্রেন্ডলি মিশেন, আমার সাথে অনেক ফ্রি হয়ে কথা বলেন, এটা তো অন্যদের সাথে বলেন না। অ্যান্ড আমিও আপনাকে অনেক ভালোবাসি স্যার, এটা বিশ্বাস করেন। তা আমাকে বলে যে ফিরোজ, আমি একটা বিপদে পড়েছি এবং আজকে তুমি আমার স্টুডেন্ট না, আমার ফ্রেন্ড হিসেবে আমার বাসায় আসছো এবং আমরা দুজনে একসাথে খাবার খেয়েছি, আমি একটা মহা বিপদে পড়েছি, তুমি যদি পারো আমাকে একটু সাহায্য করো। আমি তখন বললাম যে স্যার কী ধরনের সাহায্য করতে পারি? তিনি আমাকে ডিরেক্টলি বলে আগে তুমি আমার একটা প্রশ্নের সঠিক জবাব দিবা। হ্যাঁ স্যার অবশ্যই দেবো। আমাকে বললো যে তুমি কি নীলিমাকে পছন্দ করো? এটা যখন আমাকে বললো আমার তখন গলা শুকিয়ে গেছে, ইয়াল্লাহ স্যার আমাকে এটা কী কথা বলেছে, আমি নীলিমাকে পছন্দ করি কিনা। আমি বললাম যে স্যার আপনার প্রশ্নটা আমার কাছে কেমন জানি একটু মানে অন্যরকম মনে হলো। আমাকে বলে যে না, তুমি আমাকে এই প্রশ্নের জবাবটা দাও যে তুমি নীলিমাকে পছন্দ করো কিনা, ইয়েস অর নো। আমি বললাম হ্যাঁ স্যার, ফ্রেন্ডলি আমি ওকে খুব পছন্দ করি। স্যার আমাকে বলে নট ফ্রেন্ডলি, আমি তো ওকে ফ্রেন্ডলি বলি নাই, গার্লফ্রেন্ড হিসাবে তুমি তাকে কতটুকু পছন্দ করো? আমি তখন বললাম যে স্যার অনেক বছর ধরে একসাথে আছি তো, হ্যাঁ ভালো লাগে, এটা আসলে মিথ্যা বলবো না, আমার ইউনিভার্সিটিতে যত মেয়ে আছে তার মাঝে নীলিমাকে অনেক ভালো লাগে। স্যার আমাকে তখন ডিরেক্টলি বললো যে তুমি কি নীলিমাকে বিয়ে করবা? আমি বললাম স্যার এটা আপনি কী বলেন, নীলিমার সাথে আপনার রিলেশন আজকে এত বছর ধরে, অনেক বছর ধরে আপনার রিলেশনে আছেন, আপনার জন্য নীলিমা 20 পর্যন্ত খাইলো, আর আপনি আমাকে এখন বলতেছেন আমি নীলিমাকে বিয়ে করবো কি না, এটা কীভাবে সম্ভব? এটা তো আসলে স্যার হাস্যকর বিষয় ছাড়া আর কিছুই না।
স্যার আমাকে বলে যে দেখুন ফিরোজ, আসলে আজকে তোমাকে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো শোনার পর তুমি অবাক হয়ে যাবা, এবং আমি তোমার কাছে বন্ধু হয়ে একটা সাহায্যের হাত বাড়াই আশা করব যে তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিবা না। আমি তখন বললাম স্যার এইভাবে বলার প্রয়োজন নাই তো, আমি আপনার স্টুডেন্ট, আমি আপনার ফ্রেন্ড, আপনি যেভাবে বলেন আমি আপনাকে সেভাবেই হেল্প করব। স্যার তখন বলে আমি আসলে খুব বিপদে পড়ে গেছে, আমি ভাবছিলাম যে নীলিমা বরিশালে চলে গেছে, সেখান থেকে হয়তো আর ফিরে আসবে না, কিন্তু নীলিমা যে এরকম ভয়ঙ্কর নাগিন রূপে বরিশাল থেকে ফিরে আসবে এটা আমি বুঝতে পারি নাই। আমি এর মাঝে স্যারকে প্রশ্ন করলাম, তাহলে স্যার আপনি নীলিমার সাথে রিলেশনে ছিলেন, আপনার মাঝে প্রেম ভালোবাসা ছিল, তা হঠাৎ করে কী এমন ঘটনা ঘটলো যেটার জন্য নীলিমা সুইসাইড করার পথ বেছে নিল? স্যার আমাকে বলে যে আমি ওকে অ্যাভয়েড করতে শুরু করছি। আমি তখন জিজ্ঞেস করলাম কেন, আপনি ওকে অ্যাভয়েড করতেছিলেন কেন? স্যার আমাকে উত্তর দিল যে দেখো আসলে ওর প্যারাটা আমি আর নিতে পারতেছিলাম না। আমি বললাম তাহলে বিয়ে করে ফেলেন, ও তো চায় আপনাকে বিয়ে করার জন্য, আপনারা বিয়ে করে ফেলেন, তাহলে তো এই ঝামেলাটা আর থাকে না। স্যার আমাকে বলে এই জন্যই তো তোমাকে ডেকেছি। আসলে মূল সত্য কি জানো ফিরোজ, আমি বিয়ে করেছি, আমার 2টা ছেলে এবং একটা মেয়ের সন্তান আছে, আমার ওয়াইফ আছে, তারা সবাই চিটংয়ে থাকে। আমি এটা শোনার পরে মনে হলো যে না আমার গলা শুকিয়ে গেছে, আমি কথা বলতে পারছি। স্যার এটা আপনি কী বললেন, আপনি বিয়ে করেছেন, বাট আমরা সবাই জানি, আমাদের ক্যাম্পাসে সবাই জানে যে আপনি আনমেরিড একজন পার্সন, আপনি হঠাৎ করে বলেন যে আপনি বিয়ে করেছেন, মানে এটা কী ধরনের কথা? এটা শুনে তো নীলিমা মরে যাবে। স্যার আমাকে বলে এটাই তো আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। আসলে আমি নীলিমাকে দেখে খুব পছন্দ করে ফেলেছিলাম, তাকে আমার খুব ভালো লেগেছে এবং সেখান থেকে আমি তার সাথে রিলেশনে ইনভলভ হই, আমি ওর সাথে প্রেম ভালোবাসা করি। এখন আমি যে বিয়ে করেছি আমি এটা নীলিমা নয়, আমি ক্যাম্পাসের কারো কাছেই বলি নাই। এবং আমি যখন ওখানে জয়েন করার পর নীলিমার সাথে আমার রিলেশনটা হয়ে যায়, যার জন্য আমি বিষয়টা কাউকে জানাই নাই। এখন একদিক থেকে আমার ওয়াইফের একটা প্যারা, আমার ওয়াইফ অনেক কিছু ডাউট করে ফেলেছে, অনেক সন্দেহ করে, আবার বাচ্চা কাচ্চা আছে, বাবা মা আছে, তাদের একটা টেনশান, এবং এদিক দিয়ে আবার নীলিমার একটা টেনশান, আবার আমি ক্যাম্পাসে রাজনীতি করি তোমাদের টিচার হিসাবে, তো সেখানেও আমার একটা মানে দায়বদ্ধতা আছে। তো সব কিছু মিলিয়ে আমি খুব ডিপ্রেশনে পড়ে গেছি বাবা। আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যে এখন আমি কি করব, এবং তুমি যদি পারো আমাকে এখন মেরে ফেলো, তা না হলে আমাকে বাঁচাও। আমি তখন বললাম যে স্যার আপনি আমাকে কী করতে বলতেছেন, বা আমি ফাইনালি এখন কী করতে পারি? স্যার আমাকে বলে যে তুমি যেমনে পারো নীলিমাকে একটু বুঝাও, এবং নীলিমাকে যদি বুঝাইতে পারো তাহলে দেখবা যে সব কিছুর একটা সহজ পথ তুমি পেয়ে যাবা। আমি তখন বললাম যে স্যার সব কিছুর সহজ পথ বলতে আপনি আমাকে কোনটা বলতে চাচ্ছেন বা কোনটা বোঝাচ্ছেন? স্যার আমাকে বলে যে আমি তোমাকে জাস্ট একটা অফার করব, তুমি যদি আমার অফারে রাজি হও তাহলে ধরো আমি তোমাকে, তুমি যেই পদের আশায় অনেক দিন ধরে ঘুরতেছো রাজনীতির, ওই পদ আমি তোমাকে দিব, ওই পদে আমি তোমাকে বসাবো, এবং বিনিময়ে তোমার কাছে আমার ছোট্ট একটা চাওয়া আছে, সেটা হচ্ছে তুমি নীলিমাকে বিয়ে করো। স্যারের কথা শুনে আমি খুব অবাক হয়ে যাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল আমি যেন সোনার হরিণ পেয়ে যাচ্ছি। একে তো নীলিমাকে বিয়ে করতে পারলে আমি আসমানের চাঁদ পাবো, আর তার মানে আরেক বিষয় হচ্ছে আমি যদি রাজনীতির ওই পদটা পাই, ওই পদ পাওয়ার পরে আমার কাছে মনে হবে যে আমি সোনার হরিণ পেয়ে যাব। তো এতগুলো গুড নিউজ আমার জন্য অপেক্ষা করতেছে, আমি আসলে স্বপ্নেও চিন্তা করতে পারিনি। এই শুক্রবারটা আমার জন্য সত্যি অনেক স্পেশাল ছিল। আমি তখন বললাম যে স্যার আপনি আমাকে বলেন কীভাবে কী করতে হবে, আমি সব করব। তিনি আমাকে বললো তুমি প্রথমত নীলিমাকে একটা জায়গায় ডেকে আনো, এবং ডেকে আনার পরে বাকিটুকুন আমি করব। আমি তখন বললাম স্যার আপনি কী করতে যাচ্ছেন? স্যার তখন আমাকে একটা ঠিকানা দিল, স্যারের একটা বন্ধুর বাসা ফ্ল্যাট আছে। স্যার আমাকে বললো যে ওই ফ্ল্যাটে তুমি নীলিমাকে ডাকো, এবং নীলিমাকে ডেকে তুমি ওখানে নীলিমার সাথে কথাবার্তা বলো, এবং তাকে এই বিষয়গুলো বুঝিয়ে বলো, আর বাকি সব কিছু আমি করব। অ্যান্ড আমি যা করব তুমি তাতে শুধু হ্যাঁ বলে যাবা, বিনিময়ে তুমি সব কিছু পাবা। আমি তখন বললাম স্যার আপনি কী করবেন আমাকে খুব ক্লিয়ার করে বলেন। তিনি আমাকে বলে ওই ফ্ল্যাটে যাওয়ার পরে আমি কিছু পোলাপাইন পাঠাবো আমাদের ক্যাম্পাসের, এবং পোলাপাইনগুলো পাঠানোর পরে ওই পোলাপাইনগুলো তোমাকে আর নীলিমাকে ওই রুমের মধ্যে ধরবে, এবং ধরার পরে তোমাদের বিয়ে পড়াই দিবে, এবং তুমিও নীলিমাকে বিয়ে করবা। আমি তখন বললাম এতে কি নীলিমা অ্যাকসেপ্ট করবে? স্যার বলে অবশ্যই অ্যাকসেপ্ট করবে, ওখানে সাংবাদিক সহ থাকবে, আমাদের ক্যাম্পাসের যে প্রশাসনিক বিভাগ আছে তারাও থাকবে, ওইখানে একটা ঝামেলা ক্রিয়েট হবে এবং নীলিমা তোমাকে বিয়ে করবে। আর এখানে যদি তুমি নীলিমাকে বিয়ে করো তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমি তোমাকে ওই পদটা দিব, এটা আমি তোমাকে লিখিত দিলাম। এই বলে স্যার আমাকে একটা কাগজের ভিতরে লিখিত দিল এটা, যে আমি যদি নীলিমাকে বিয়ে করি তাহলে স্যার আমাকে ওই পদটা দিবে। এটা বলে স্যার আমাকে একটা পেপার ধরাই দিল, আমি ওই পেপারটা হাতে করে নিয়ে স্যারের সাথে কথা বলতে বলতে আসলাম। এবার আমি আস্তে আস্তে করে স্যারের সাথে স্যারের মতো কথা বলি, এবং নীলিমার সাথে আমি খুব ক্লোজ হয়ে যাচ্ছিলাম। ওর খুব কাছে গিয়া জিজ্ঞেস করি যে তোর কী হয়েছে, কেন মন খারাপ করতেছিস, এটা কোনো বিষয় না, এটা কোনো সমস্যাই না, এবং সব কিছু ঠিক হয়ে যাবে, তুই ওয়েট কর, এটা কর ওইটা কর, অনেক কিছু ওরে আমি বুঝাই। এরকম করে চিন্তা করতেছি। স্যার একটা ডেট ফিক্সড করলো,
আপনার একদিন স্যার আমাকে বললো যে এই দিন সকালবেলা তুমি নীলিমাকে ওই ইয়াতে নিয়ে আসবা, ওই জায়গায় নিয়ে আসবা, ওই ফ্ল্যাটে নিয়ে আসবা, বাকি সব কিছু আমি করবো। পরে আমি ভাবলাম যে ওই ফ্ল্যাটে আমি কী করে নিয়ে যাব। আমি স্যারকে বললাম যে স্যার আমি তো ওকে দিনের বেলায় নিতে পারবো না, রাতের বেলায় নিলে কেমন হয়, আমার মাথায় একটা আইডিয়া আসছে আর কি। পরে আমাকে বলে হ্যাঁ সন্ধ্যার পরে হলে তো আরও ভালো হয়, জিনিসটা আরও পাকাপোক্ত হবে। আমি তখন বললাম যে স্যার তাহলে এটাই করে আজকে সন্ধ্যার পরে লাইক রাত 8টা-9টার দিকে আমাকে ওই ফ্ল্যাটে নিয়ে যায় এবং বাকি সব কিছু আপনি ঠিকঠাক করে রাখেন। স্যার আমাকে বললো হ্যাঁ ওয়েল ডান, তাহলে তো অনেক ভালোই হয়, তুমি তাকে নিয়ে আসো, আমি সব কিছু ঠিক করতেছি। পরে আমি বিকালবেলা আমাদের ক্যাম্পাস শেষ হওয়ার পরে মানে ক্লাস শেষ হওয়ার পর আমি নীলিমাকে বললাম নীলিমা আসলে একটা কথা বলবো, তোর তো অনেক মন খারাপ, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আমাকে বলে সারপ্রাইজ? আমি তো আজকে মরতে বসছি, আমার জন্য কিসের সারপ্রাইজ? আমি বললাম যে এই ঘটনা, আমার আজকে জন্মদিন, এটা তো কারো কাছে বলি নাই, তো আমি আসলে জন্মদিনটা সেলিব্রেট করতে চাই আমার আরেকটা খালামণির বাসায়। তা খালামণি সহ থাকবে, সবাই জন্মদিন সেলিব্রেট করবে, তুই তো জানিস আমার নানু বাড়ি ঢাকা, তো তুই যদি একটু আসিস খুব ভালো হবে, তোরও মজা লাগবে। আমাকে বলে বাহ তোর জন্মদিন, তাহলে তো আমি অবশ্যই যাবো, কোথায় রে? আমি তখন ঠিকানা বললাম যে স্যার আমাকে যে ফ্ল্যাটের কথা বললো আমি সেই ফ্ল্যাটের ঠিকানাই বললাম। ওই ফ্ল্যাটের ঠিকানা বললাম যে রাত 9টা থেকে 10টার মধ্যে আমরা কেক কাটবো এবং সারা রাত ওখানে এনজয় করবো, তুই আসবি। আমাকে বল আমাদের ক্যাম্পাসের আর কাউরে বলিস নাই? আমি বললাম যে না আসলে আমার খালু খুব ধার্মিক মানুষ, তো খালু এগুলো পছন্দ করে না, এই জন্য দেখা যায় মানে আমি কাউকে ইনভাইট করতেছি না, তোকেই করতেছি, আর আমার আশেপাশে কিছু মানুষ আসবে আমাদের আত্মীয় স্বজনদের ভিতরে। আমাকে বলে তাহলে খালুর বাসায় করার দরকার কি, আমরা অন্য কোথাও করি, খালুর বাসায় করলে যেহেতু খালু ধার্মিক মানুষ, খালুর বাসায় তো এসব করার দরকার নেই। আমি বললাম যে না অন্য কোথাও করতে গেলে এখন অনেক টাকা পয়সার প্রয়োজন, আমি অন্য কোথাও করতে পারবো না, খালুর বাসাটা আমার জন্য সেফ। আচ্ছা ঠিক আছে ফাইন। ওর সাথে কথাবার্তা হওয়ার পরে আমি তখন স্যারকে কল দিলাম, স্যারকে কল দিয়ে বললাম যে স্যার এই ঘটনা, ওর সাথে মোটামুটি আমার কথাবার্তা সব কিছু ফাইনাল হয়ে গেছে এবং ও কিন্তু আসবে। স্যার আমাকে বললো বেশ ভালো, ঠিক আছে। তো স্যার আমাকে চাবিটা পাঠিয়ে দিল, ফ্ল্যাটে চাবি দিয়ে দিল এবং চাবি দেওয়ার পরে আমি তখন 9টা-8টার দিকে ওই ফ্ল্যাটে চলে গেছি এবং গিয়ে ফ্ল্যাট সুন্দর করে দেখে সব কিছু আসছি, কারণ আমি জানি ওখানে অপারেশন হবে। এবং একটা পর্যায়ে প্রায় 8:30-9টার দিকেও আমাকে কল দিল নীলিমা, কল দিয়ে বলতেছে কিরে ফিরোজ আসবো? আমি বললাম হ্যাঁ আয়। তো বিল্ডিংয়ের নিচে আসছে, আমি ওকে রিসিভ করে উপরে নিয়ে গেছি এবং ওইটাতে একটা ফ্ল্যাট আর কি, ফ্ল্যাট বাসার ভিতরে ঢুকাইলাম। বাসাটা অনেক মানে মনে হয় যেন ওখানে কোনো ফ্যামিলি ছিল, বাট এখন আর কেউ নেই, এটা পুরোই খালি, কোনো মানুষ নেই। ওইখানে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর তখন অবাক হয়ে গেলাম। আমি তখন ফ্ল্যাটটা লাগাই দিলাম, দরজা লাগাই দিলাম, লাগিয়ে দেওয়ার পর ওকে ভিতরে ঢুকালাম। তখন বললো কিরে তুই মানে ওখানে তো কেউ নেই, তুই বললি জন্মদিন, রুম টুম সাজাস নাই? বললাম খালু আছে তো এই জন্য রুম সাজানো হয় না, বাট কেক আনার জন্য পাঠাইছি, কেক আসবে একটু পরে, তুই একটু বয়। ও কিন্তু বিষয়টা একটুটা ডাউট করে ফেলে, মানে ওর মনে সন্দেহ লাগে, বাট তারপর আমি ওর মনে সন্দেহটা কিন্তু মানে খুবভাবে বুঝতে দেয়নি। একটা পর্যায়ে হঠাৎ করে এই কয়েক মিনিট পরে হঠাৎ করে দরজা ধাক্কাইতে শুরু হয়েছে এবং যেই ফ্ল্যাটের কথা আমি বলতেছি ওই ফ্ল্যাটটা আমাদের ক্যাম্পাসের পাশে, মানে আমাদের ক্যাম্পাসের পাশের বিল্ডিংটাই। তো আমাদের ক্যাম্পাসের অনেক পোলাপাইন চলে আসছে, আইসা দরজা ধাক্কাইতে আসে। আমি তখন দেখলাম মানে গ্লাস দিয়ে বাইরে যে অনেকেই আছে, আমি তখন দরজা খুললাম, তখন দেখলাম তার হাতে মোবাইল টোবাইল মানে ক্যামেরা ট্যামেরা অনেক কিছু, আর সেখানে ধরে বলতেছে গিরি ফিরোজ তুই নীলিমারি নিয়ে কী করস ফ্ল্যাটের ভিতরে? আমি তখন কোনো কিছু বলতে পারতেছি না, আমি তো জানি এগুলো ওদের সাজানো প্ল্যানিং। ওইখানে কিন্তু আবার ইয়াসিন স্যার নাই। ওরা ধরে বলতেছে এই তুমি এখানে নীলিমা এখানে কী করো ওর সাথে? তো নীলিমা বলতেছে আজকে ওর বার্থডে। কই কিসের ওর বার্থডে? এই যে ওর আইডি কার্ড দেখো, ওর আইডি কার্ড দেখো, আজকে তোর বার্থডে না, ওর বার্থডে তো চলে গেছে আরও 3 মাস আগে। এই কথা বলার পরে তখন নীলিমা অবাক হয়ে গেল। আমি বললাম যে দেখ আমি তখন অনুষ্ঠান করিনি, এখন করবো। এটা বলার পর আমার 2টা থাপ্পড় দিয়ে বসছে এবং 2টা থাপ্পড় মারার পরে আমি তখন আর কোনো কিছু বলি না, একদম জায়গায় স্থির হয়ে গেলাম, চুপ করে গেলাম। এই পোলাপাইন বলে এখন তোর বিয়ে করা লাগবে, তুই বাটপারি শুরু করছিস বেটা, তুই ক্যাম্পাসের মধ্যে এগুলো করস, তোর এখন বিয়ে করা লাগবে। আমি তখন বললাম আরে বেটা কীভাবে সম্ভব, মানে আমি ওদেরকে জোরাজোরি করতেছি বাট ওরা কোনো কথাই শোনে না। সেই জায়গার ভিতরে তখন নীলিমার সাথে আমার বিয়ে পড়াই দিবে এবং আমার বাবা মাকে তখন খবর দেওয়া হয়েছে, মানে আমার বাবা মাকেও খবর দিছে, আমার বরিশালে ওর বাবা মাকেও খবর দিছে, এখানে আমার বাবা মাকেও খবর দিছে, মানে জিনিসটা পাকাপোক্ত করার জন্য। আর আমাকে এখানে বাইদা রাখছে, ফ্ল্যাটের মধ্যে আটকায় রাখছে। পরের দিন বিকালবেলা আমার বাবা মাও আসছে, ওর বাবা মা আসছে, সেই পর্যন্ত আমরা দুজনেই ওই রুমের মধ্যে আটকানো। আমাদের ফোন টোন সব কিছু নিয়ে গেছে, আমার মোবাইল ফোন টোন সব কিছু নিয়ে গেছে। ওর বাবা মা আসছে, আমার বাবা মা আসছে। আর এর মাঝে কিন্তু ইয়াসিন স্যারের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। আমার মা এসে ডিরেক্টলি আমার আম্মা বলেছে, আমার আম্মা এটা মানবেই না।
আমার আম্মা বলে এটা হতেই পারে না, আমি আমার ছেলেকে এই মেয়েকে বিয়ে করাবোই না, এটা কোনো কথাই না। এই সে আমার আম্মা চিল্লাফিল্লা করতেছে। ক্যাম্পাসের পোলাপাইন বলতেছে, আন্টি আপনার ছেলে এখানে ধরা খাইছে, বিয়ে করাই লাগবে, আপনি যতই বলেন এটা থেকে আপনি ছুটতে পারবেন না। এবং এই দিক দিয়ে নীলিমার বাবা মা কিন্তু রাজি, মানে নীলিমার বাবা মা আমাকে দেখার পরে, আমার চেহারা দেখার পর, আমার সাথে কথাবার্তা বলার পরে তারা তখন সফট হয়ে গেল যে তাদের কোনো সমস্যা নাই। বাট সমস্যা হচ্ছে আমার আম্মু কোনোভাবে রাজি হচ্ছে না। যাই হোক, সবাই মিলে আমার আম্মুকে বোঝানোর পরে একটা পর্যায়ে আম্মু তখন আসলে আর কী করা, যেহেতু ধরা খাইছে ওই জায়গায়। তো ওই দিন রাতে 8টার দিকে তখন নীলিমার সাথে আমার বিবাহ হয়ে গেল। এবং বিয়ে হয়ে যাওয়ার পরেই আমার আম্মা বলতেছে বউ নিয়ে আমি আমার বাড়ি যাব, মানে ইয়েতে যাব, গ্রামে যাব, এটা আম্মু বলতেছে। তো আমার আম্মা এদিক দিয়ে নীলিমার আব্বা আম্মা বলতেছে যে না, এই এখনই আমার মেয়েকে ওভাবে নিয়ে যাওয়া যাবে না, ওনাদের নাকি আত্মীয় আছে, বলে আত্মীয়র বাসায় উঠাবো। আমার আম্মা বলে ঢাকায় আমার বাপের বাড়ি, তাহলে আমার বাপের বাড়ি নিয়ে যাবো। তো এরকম করে কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে আমার নানু বাড়িতে গেলাম নীলিমাকে নিয়ে। এবং ওই নীলিমার বাবা মা, আমার বাবা মা এবং আমার ফ্রেন্ড সার্কেলরা মিলে তখন সবাই মিলে ওখানে বাসর ঘর তৈরি করা হলো। মানে মুহূর্তের মধ্যে কিন্তু ইয়াসিন স্যার ডুবে গেল, মানে ইয়াসিন স্যারের সাথে যে ওর একটা রিলেশন আছে এটা সম্পূর্ণ রকমের মানে ছাই হয়ে গেল। এবং নীলিমার ভিতরেও আমি কেমন জানি একটা ইচ্ছার প্রদীপ দেখতে পেলাম, এই যে আমি ওকে বিয়ে করলাম বা ওর সাথে আমি বাসর ঘরে গেলাম, ওর যদি ইয়াসিন স্যারের প্রতি অনেক ভালোবাসা থাকতো তাহলে তো আর সিনক্রেট করতো, ঝামেলা করতো, ওরকম কোনো ঝামেলা কিন্তু ও করলো না। বাসর ঘরে ঢুকলাম, ঢুকার পরে ও আমার পা ধরে সালাম করলো, কইলো তখন চুপচাপ বসে আছে, কিছু বলে না। আমি তখন বললাম যে আসলে নীলিমা এইটা আসলে হয়ে যাবে আমি বুঝতে পারি নাই, আমি আসলে তোমাকে ভালোর জন্যই ডেকেছিলাম, কিন্তু বিষয়টা এভাবে হবে আমি বুঝতে পারি না। আমার মুখের দিকে তাকায় আছে, কিচ্ছু বলে না। অনেকক্ষণ ধরে তাকায় থাকার পরে আমাকে বলে যে আজকে তো আমাদের বাসর রাত, যেহেতু আমরা বিয়ে করেই ফেলেছি, বালামে সিগনেচারে করেছি, মুখে কবুল বলেছি, এরপর থেকে তো আর কোনো কিছু থাকে না, বা কোনো কিছু বলারও নাই, কোনো কিছু করারও নাই। তো তোমাকে আমি জাস্ট একটা প্রশ্ন করবো, অ্যান্ড আই হোপ যে তুমি সত্যি উত্তর দিবা, মিথ্যা বলবা না, কারণ আজকে আমাদের এটা পবিত্র বাসর ঘর। এখানে যদি মিথ্যা বলো তাহলে সারা জীবন তোমার সাথে আমার মিথ্যায় কাটবে। আমি চাই না সবসময় তোমার সাথে আমার মিথ্যায় কাটুক, সত্যটা যত কঠিনই হোক আমি সত্যটা শুনতে চাই। তুমি আমাকে একটা সত্য কথা বলবা? আমি বললাম হ্যাঁ বলবো, কোনো সমস্যা না, আমাকে বলো। ও আমাকে বলে তুমি আমাকে ওই ফ্ল্যাটে কেন নিয়ে গিয়েছিলা? আমি তখন একদম চুপ হয়ে গেছে। ও আমাকে বলে সত্যি করে বলো, ওই ফ্ল্যাটে আমাকে কেন নিয়ে গিয়েছিলা? আমি তখন বললাম যে এই প্রশ্নটার উত্তরটা কি না দিলে হয় না? আমাকে বলে না, এই প্রশ্নের উত্তরটা পাওয়ার পরে আমি তোমার সাথে বাসর ঘর করবো, অন্যথায় আমি ঘর থেকে এখন বেরিয়ে যাব। আমি বললাম আসলে নীলিমা, আমি তোমাকে ওই রুমে নিয়ে গেছিলাম, ওই ফ্ল্যাটে নিয়ে গেছিলাম তোমাকে বিয়ে করার জন্য। ও বলে তার মানে এটা তোমার সাজানো প্ল্যানিং ছিল? আমি বললাম জি। ও বলে ওই প্ল্যানিংটা তোমাকে দিয়ে করাইছে ইয়াসিন স্যার? আমি বললাম জি। ও আমাকে বলে তোমার কি মনে হয় যে তুমি কাজগুলো ভালো করেছো? আমি বললাম আসলে কাজগুলো ভালো করেছি বলতে আমি তো তোমাকে পছন্দ করি এবং পছন্দের দিক থেকেই কিন্তু এটা আমার হয়েছে আর কি। ও আমাকে বলে আর কোনো কিছু না তো? আমি বললাম যে না আর কিছু না। আমাকে বলে তুই তো এটা জানতে যে ইয়াসিন স্যারের সাথে আমার 2 থেকে 3 বছর রিলেশন চলতেছে, এটা কি সত্য না? আমি বললাম হ্যাঁ এটা আমি জানি যে 2-3 বছর ইয়াসিন স্যারের সাথে তোমার রিলেশন। আমাকে বলে যে 2-3 বছর একটা স্যারের সাথে আমার রিলেশন থেকে থাকে, তাহলে স্যারের সাথে আমার কি হতে পারে এই বিষয়গুলো নিয়ে কি তোমার কোনো ধারণা আছে? আমি বললাম না, আমি তো এই বিষয়ে কিছু জানি না। বলে তাহলে জানো 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 কারণ আমার পেটে ইয়াসিন স্যারের বাচ্চা। এটা শোনার পর আমি মনে হয় যেন আসমান থেকে বললাম যে এটা তুমি কি বললা? ও আমাকে বলে হ্যাঁ আমি যেটা বলেছি এটাই সত্য, আমার পেটে ইয়াসিন স্যারের বাচ্চা। এখন কি তুমি আরেকজনের বাচ্চা নিয়ে আমার সাথে সংসার করবা? আমি বললাম নীলিমা, আমি তো স্যারের সাথে কথা হয়েছে, স্যার তোমাকে এই বিষয়ে কখনোই বলে নাই। আমাকে বলে স্যার তোমাকে বলবে কেন? স্যার তো জাস্ট তোমাকে বলদ পাইয়া তোমার গলায় আমাকে ঝুলাই দিছে, অতটুকুই, তুমি বুঝলা না? আমি বললাম যে দেখো বিয়ে করে ফেলেছি, এখন আমাদের বাসর ঘর, এখন পেটে বাচ্চা আছে কি আছে এটা তো আমি আর এখন কথাবার্তা বলে লাভ নাই, পেটের বাচ্চা থাকলে থাকবে, এই নিয়ে আমার কোনো অভিযোগ নাই। আমাকে বলে তাহলে ইয়াসিন স্যারের বাচ্চা নিয়ে আমার সাথে সংসার করবা? আমি বললাম হ্যাঁ করবো। ও বলে তোমার মা করবে তো? বললাম আমার মায়ের বিষয় এখানে আসতেছে কেন? ও বলে কারণ কয়েক মাস পরেই তো বাচ্চা দুনিয়াতে আসবে, আমাদের আজকে বিয়ে হয়েছে, বাচ্চা হইতে কতদিন সময় লাগবে এটা কি তোমার মা জানে না? এর আগে যখন বাচ্চা দুনিয়াতে চলে আসবে তখন তো তোমার মা জানবেই যে এই বাচ্চা তোমার বাচ্চা না, তখন কি জবাব দিবা? আমি বলবো যে তোমার সাথে আমার আগ থেকে রিলেশন ছিল বা রিলেশন করতে গিয়ে এরকমটা হয়েছে, যেহেতু আমরা ধরা খাই বিয়ে করছি। ও আমাকে বলে তুমি আমাকে এত ভালোবাসো, এটা যদি আমি জানতাম তাহলে সত্যি বিশ্বাস করো আমি কখনোই ইয়াসিন স্যারের কাছে যেতাম না। দুঃখের বিষয় হচ্ছে আমি তোমাকে বুঝতে পারি নাই, তবে ক্যাম্পাসে প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিন আমার অনেকটা ভালো লেগেছিল, কিন্তু সে সময় আমি ইয়াসিন স্যারের গার্লফ্রেন্ড হিসাবে ছিলাম, যার জন্য আমি তোমাকে কিছু বলতে পারি নাই। কিন্তু বিশ্বাস করো ফিরোজ,
এই যে ঘটনা ঘটেছে এটার জন্য আমি কষ্ট পাই নাই, আমি খুশি হয়েছি। একটা খারাপ মানুষের হাত থেকে বেঁচে একটা ভালো মানুষের হাত আমি ধরেছি এবং আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমি তোমাকে আমার স্বামী হিসেবে পেয়েছি। ঠিক এরপর থেকে নীলিমার সাথে আমার একটা মিষ্টি প্রেমের সম্পর্ক শুরু হয়। নীলিমা এবং আমি দুজনেই তখন এই ক্যাম্পাস থেকে চলে যাই, মানে এই ইউনিভার্সিটি থেকে আমরা অন্য একটা ইউনিভার্সিটিতে ট্রান্সফার হয়ে যাই, যেহেতু ওখানে ইয়াসিন স্যার আছে বা ইয়াসিন স্যার ওখানে আছে। এই জন্য আমরা দুজনেই টিসি নিয়ে এখান থেকে চলে যাই, চলে ঢাকারই আমরা আরেকটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি এবং দুজনে আমরা একটা ফ্ল্যাট বাসা ভাড়াও করি। ওই বাসায় নীলিমার আমি একসাথেই থাকতেছি। কিন্তু এখানে একটা দুঃখের বিষয় আছে, এই বিয়েটার কয়েক মাস পরেই নীলিমা কি ইচ্ছে করে এটা করে নাকি কীভাবে করে আমি জানি না, ও আমাকে বলো ওর পেটের বাচ্চাটা নাকি নষ্ট হয়ে গেছে। এটা আমার কাছে যেটা মনে হয় আর কি, যে মনে হয় আমি শিওর যে ও কোনো মেডিসিন ইউজ করেছে এবং ওর পেটের ওই বাচ্চাটা থাকার কারণেই কিন্তু ইয়াসিন স্যার খুব বিপদে পড়ে গেছে এবং সেই বিপদে পড়েই কিন্তু স্যার এরকম একটা ঘটনা ঘটিয়েছে, তা না হলে কিন্তু এরকমটা স্যারে করতো না। ও ভেবে নিয়ে গেছে, ওটা জানার পরেই এরকম একটা সমস্যা হয়ে গেছে আর কি। তো যাই হোক, এই নিয়ে তখন আর কোনো কথাবার্তা চলতেছে না বা মোটামুটি সব কিছু ঠিকঠাক ভালোভাবেই চলতেছে, আর কোনো ঝামেলা টামেলা হচ্ছে না। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার মা কেমন যেন একটু অন্যরকম আচরণ করতে শুরু করে আমার সাথে, মানে নীলিমাকে ছেড়ে দেওয়ার জন্য, নীলিমার সাথে না থাকার জন্য আমার মা হঠাৎ করে কেমন যেন নীলিমাকে আর গ্রহণ করতে পারতেছে না। মানে মায়ের ইচ্ছা যে মা আমাকে এলাকায় নিয়ে যাবে এবং সেখানে আমাকে বিয়ের সাথে করাবে, এইরকম একটা চাপ বা এরকম একটা প্রেশার আমার মা আমাকে দিতে শুরু করে। তো এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মা আমাকে একদিন বাড়িতে নিল। তো বাড়িতে যখন নিয়ে গেল, বাড়িতে নিয়ে যাওয়ার পর নীলিমাকে নিল না। এটা কি একটা অনুষ্ঠান ছিল আমাদের বাড়িতে, একটা বিয়ের অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে তো ওই দিন রাতের বেলায় মা আমাকে মায়ের রুমে নিয়ে বলতেছে যে ফিরোজ একটা কাজ কর, ওই মেয়ের সাথে তোর যত টাকা কাবিন হয়েছে তত টাকা কাবিনের টাকা আম্মা তোকে ম্যানেজ করে দিব, তুই মেয়েটাকে ছেড়ে দে। বলছি মা তুমি এটা কী কথা বলতেছো, আমাকে ছেড়ে দিব মানে? ওকে আমি বিয়ে করছি, ও আমার বিবাহিতা বউ, এবং ওকে আমি এখন ছেড়ে দেবো কেন? তখন কিন্তু অনার্স ফাইনাল ইয়ারে আছি, কয়েকদিন পরে কিন্তু আমাদের ফাইনাল পরীক্ষা আমার এবং নীলিমার। আমি বলে ওকে ছেড়ে দে। আমি বললাম যে না মা, আমি তোকে ছাড়তে পারবো না, আমি ওকে বিয়ে করেছি ছেড়ে দেওয়ার জন্য। মা আমাকে বলে মেয়েটাকে যদি তুই ছেড়ে দেস তাহলে তুই একটা আসমানের চাঁদ পাবি এবং তুই তোর জীবনে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবি। তোর বাবা তো তার জীবনে কোনো কিছু করতে পারলো না, সম্পূর্ণ জীবনটাই ফরজগার ইমানদার মানুষের মতো কাটাই দিল, আমাদের জীবনটাও নষ্ট করলো, তার যে ইনার জীবনটাও শেষ করলো। তো তুই যদি জীবনে একটু ভালো চাস তাহলে আম্মুর কথা শোন। আমি তখন বললাম শুনবো তোমার কথা, সমস্যা নাই, কিন্তু এতে আমার নীলিমাকে ছাড়তে হবে কেন? নীলিমাকে কেন ছাড়তে হবে তুমি আমাকে এটা বলো। আমার আম্মা বলে যে আসলে কি বলবো, বলার মতো তো কোনো ভাষা নাই, বাট তোর জন্য একটা প্রচুর অফার ঘুরতেছে। আমি মাকে জিজ্ঞেস করলাম যে অফারটা কি, আমাকে সেটা বলো। মা আমাকে বলে তোর রুজিনা আন্টির কথা মনে আছে? আমি বললাম হ্যাঁ মনে আছে, থাকবে না কেন, রুজিনা আন্টি আমাদের বাসায় আসতো যাইতো। এখানে একটা বিষয় আমি একটু বলে ফেলি, আমি যে আগে বলেছিলাম যে রুজিনা আন্টি আমাকে ছোটোবেলায় দুধ খাওয়িয়েছিল, এটা কিন্তু আমি পরে জানতে পারছি। উনি আমাদের বাসায় আসতো, এনার সাথে আমার অনেক দুষ্টমি হইতো, বাট আমি যে ওনার বুকে দুধ পান করেছি এটা কিন্তু আমি ওই সময় জানতাম না। মায়ের সাথে আমার যখন কথাগুলো হয়, তো তখন মা আমাকে বলতেছে যে আমি ওই তোর রুজিনা আন্টিকে তোকে বিয়ে করাবো ডিরেক্টলি। এটা শোনার পর আমি তো মানে একদম হতবাক হয়ে গেলাম যে মা এটা আমাকে কী বললো যে রুজিনা আন্টি আমাকে বিয়ে করাবে। আমি তখন বলি যে মা এটা তুমি আমাকে কী বললা, আমি রুজিনা আন্টিকে বিয়ে করবো, কী ধরনের কথা, তোমার বান্ধবী? আমাকে বলে হ্যাঁ আমার বান্ধবীকে আমি তোকে বিয়ে করাবো, কিন্তু আমার বান্ধবী এখন একটু প্রতিবন্ধীর মতো আছে, মানে ও একটু প্রতিবন্ধীর মতো আছে, তা ওকে আমি তোকে বিয়ে করাবো। আমি তখন বললাম মা আমি তোমার কথা কোনো কিছুই বুঝি না, তুমি আসলে কী বলতে চাও, ঘটনা কি? মা আমাকে বলে আমরা যখন ওখান থেকে চলে আসি, মানে আমরা যখন ঢাকা থেকে চলে আসি রংপুরে, এবং আসার কয়েক বছর পরে ও তখন বিদেশে চলে যায়, ওনার বান্ধবী, মায়ের বান্ধবী রুজিনা। আমি তখন বললাম হ্যাঁ। তারপর মা বলে বিদেশে যাওয়ার পরে ও অনেক বছর ধরে ওখানেই থাকে, শুনেছিলাম কোনো এক বিদেশি ছেলেকে নাকি বিয়ে করেছে, এবং সেই ছেলেকে বিয়ে করার পরে সে আস্তে আস্তে করে নেশায় আসক্ত হয়ে গেছে, এবং নেশায় এমনভাবে আসক্ত হয়ে গেছে সে নেশা থেকে আর বের হতে পারেনি। এরকম নেশা করতে করতে একটা পর্যায়ে সে মানসিকভাবে অনেকটা অসুস্থ হয়ে গেছে। এখন সে এমনভাবে তেমনভাবে কাউকে চিনেও না, একটু চুপচাপ থাকে, এক কথায় মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে। আমি তখন বললাম, মা বলে ওকে যখন যে যেটা করতে বলো সেটাই করে। এখন বাংলাদেশে আছে, অনেক মাস ধরে ওর মা ওকে হসপিটালে রেখেছে, বাট তেমনভাবে কোনো মানে চিকিৎসা হচ্ছে না, ভালো হচ্ছে না। এখন ওর মা আমাকে ধরছে যে ওকে একটা বিয়ে শাদী দেওয়ার জন্য, বলে এই বয়স তো হয়ে গেছে, তারপরেও যদি কোনো একটা ছেলে পায় বিয়ে শাদী দেয়, এবং বিয়ে শাদী হলে পরে যদি ওর সন্তানাদি হয় তাহলে হয়তো ভালো হয়ে যেতে পারে, ওর মানসিক শক্তি ফিরে আসতে পারে, এবং সন্তান দেখলে
হাজব্যান্ড দেখলে হয়তো ভালো হয়ে যেতে পারে, এটা রুজিনার বাবা মা মনে করে। এবং তারা এটা মনে করার পরে তারা আমাকে ধরেছে তাদের মেয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজে দিতে। এখন রুজিনাকে যে বিয়ে করবে সেই তো ঢাকার বুকে একটা 12 তলা বিল্ডিংয়ের মালিক হয়ে যাবে, কারণ এই বিল্ডিংটা তো রুজিনার বাবা মায়ের মানে হচ্ছে রুজিনার। তো তুই যদি রুজিনাকে বিয়ে করিস তাহলে তুই ঢাকা শহরের 12 তলা বিল্ডিংয়ের মালিক হয়ে যাবি। তোর বাবা তো সারা জীবনে কোনো কিছু করতে পারে নাই, জন্মগ্রহণ করেছে ঢাকাতে, কিন্তু আমার এখন থাকা লাগতেছে রংপুরে। তো কিছু তো আমার করার নাই, কিন্তু তুই বাবা যদি একবার রুজিনাকে বিয়ে করে ওই ফ্ল্যাটের মালিক হতে পারিস তাহলে ওই ফ্ল্যাটে আমি আরাম আয়েসে তোর বাবাকে নিয়ে তোকে নিয়ে জীবনের বাকি সময়টা কাটাইতে পারবো। আমি তখন বললাম যে মা তুমি এগুলো কী বলতেছো, তোমার কি মাথা ঠিক আছে? ওই রুজিনা আন্টিকে আমি বিয়ে করবো? তিনি ছোটোবেলা আমাকে কোলে নিয়েছে, আদর করেছে, তিনি আমাকে চিনে না? আমার মা বলে না, ও তোকে চিনবে না, এবং ও তো এখন মানসিক প্রতিবন্ধী। আর আরেকটা বড় বিষয় হচ্ছে আমি ওর বাবা মাকে, রুজিনার বাবা মাকে এটা বলবো না যে তুই আমার সন্তান। আমি এইটা না বললে আমি তোকে আমার বোনের ছেলে বানিয়ে আমি তোকে বিয়ে করাবো রুজিনাকে। আমি বললাম মা এটা কখনোই হতে পারে না, সে আমার তোমার বয়সী মানি তো সে আমার অনেক সিনিয়র, আমি তাকে কেন বিয়ে করবো? মা আমাকে বলে শুধু বিয়ে করবি তুই ফ্ল্যাটটা পাওয়ার জন্য। তুই যে আগে বিয়ে করছিস বা তোর যে নীলিমা বউ আছে, নীলিমাকে রুজিনার কথা বলার দরকার নেই এবং রুজিনাকে নীলিমার কথা বলার দরকার নেই। তুই আমার কথা মতো কাজ কর, রুজিনা বেশি দিন বাঁচবেও না। ওর যে রিপোর্টগুলো আমি দেখেছি, ওই রিপোর্টগুলো আমি ডাক্তারকে দেখাইছি, ও আগে পরে ও মারা যাবে, খুব তাড়াতাড়ি মারা যাবে। এবং ও মারা গেলে পরে ওই ফ্ল্যাটের মালিক তুই হয়ে যাবি, মানে ওই বিল্ডিংটার মালিক তুই হয়ে যাবি। বাবা না ভালো, তোর বাবা তো আমার কোনো ইচ্ছা পূরণ করে নাই, তোর বাবাকে বিয়ে করার পরও তো আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেল, আমি তো তোর বাবার কাছে কিছুই পাইলাম না, তুই মায়ের শেষ ইচ্ছাটা পূরণ কর, বাবা না ভালো। আমি তখন খুব বিপদে পড়ে গেলাম, কিরে আমার মা এটা আমারে কী বলে, এইটা কীভাবে সম্ভব, এটা তো হতেই পারে না। আমি বললাম মা আসলে আমি এটা পারবো না। মা আমার সাথে খুব রাগারাগি, অনেক ঝগড়া, এবং একটা পর্যায়ে আমাকে আর ঢাকাতে আসতেই দিল না। এবং নীলিমা যখন গ্রামে গেল, আমার নীলিমার সাথে দুর্দান্ত খারাপ ব্যবহার করেছে, এবং ওই খারাপ ব্যবহারের কারণে একটা সময় নীলিমা আমার আম্মুর সাথে রাগারাগি করে রংপুর থেকে নীলিমা ঢাকায় চলে আসে। এবং ঢাকায় আসার পরে নীলিমা তখন ও অনার্স ফাইনাল পরীক্ষা দেয়, বাট আমি পরীক্ষা দিতে পারি না, মা আমাকে ঢাকাতে মানে রংপুরে আটকায় রাখে। এবং ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে নীলিমার জীবনটাও একটু অন্যরকম হয়ে যায়, আমার সাথে ও আর কথা বলে না, ওই যে মার সাথে খারাপ ব্যবহার হয়েছে ও চলে আসছে। এরপর থেকে একে তো ও ইয়াসিন স্যারের কাছে ধরা খাইছে, এবং তার উপর আবার আমার আম্মা এরকমটা করতেছে, ও একটু মানসিকভাবে চিন্তা করতেছে ওর জীবনটা ও একাই কাটাই দেবে, ওর লাইফে আর ও কাউকে নেবে না এবং কোনো রিলেশনের মধ্যে ও জড়াবে না, জীবনটা এভাবেই থাকবে। এরকম করে অনার্স পরীক্ষা দিলে এরপর ও কী করতেছে, ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আর রংপুরের মধ্যে মা আমাকে আটকায় রাখছে, একটা মেয়েকে ঘরের ভিতর যেভাবে আটকায় রাখে সেম একইভাবে আটকায় রাখছে, এবং আমাকে মানে লাইক হচ্ছে মা আত্মহত্যা করার মতো একটা অবস্থার মধ্যে চলে গেছে, যে মা সুইসাইড করবে, মা মারা যাবে। মা আমাকে শেষ পর্যন্ত এইটা অফার করলো যে ঠিক আছে তুই অন্তত এই কাজটা কর, যে তুই নীলিমাকে রুজিনাকে বিয়ে কর, রুজিনাকে বিয়ে করে তুই দেশের বাইরে চলে যা, প্রয়োজনে রুজিনাকে বিয়ে করে তুই দেশের বাইরে চলে যা, তুই যদি রুজিনার স্বামী হিসেবে অন্তত থাকিস, এবং সেখানে যদি একটা বাচ্চা কাচ্চা হয়, এবং যদি বাচ্চা কাচ্চা একটাও হয় তাহলে ওই ফ্ল্যাটের মালিক, ওই বিল্ডিংয়ের মালিক তুই হয়ে যাবি। রুজিনের বাবা মা মারা যাওয়ার পরে, রুজিনা মারা যাওয়ার পরে সব কিছুর মালিক তুই। মা আমাকে এমন করে বলতেছে, মা আমাকে এইটা বলে যে প্রয়োজনে আমি রুজিনা জিন্দা থাকা অবস্থায় আমি রুজিনার কাছ থেকে সিগনেচার সব কিছু নিয়ে নিব, এবং সব কিছু আমি তোর নামে করে দিব, তুই ওরে বিয়ে কর। শেষ পর্যন্ত আমি মায়ের প্রস্তাবে রাজি হলাম, কারণ এছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না, কারণ মা যেভাবে আমাকে প্রেশার দিয়েছিল, মায়ের প্রেশার আমি আর নিতে পারতেছিলাম না। এবার মা রুজিনার মায়ের সাথে কথাবার্তা বলে, এরই মাঝে মা আমার মানে আইডি কার্ড বের করলো, আমার যেই ভোটার আইডি কার্ড এটা ফেক বের করলো, মানে আমার এক খালাম্মা আছে, খালাম্মার নামে মানে খালাম্মার ছেলে হিসেবে আমার আইডি কার্ড বের করলো, এবং খালাম্মার যে হাজব্যান্ড আছে তাকে আমার বাবা বানিয়ে অন্যভাবে আমার আইডি কার্ড আমার মা হচ্ছে ঠিক করলো, এবং ওভাবে আমার আইডি কার্ড সব কিছু ফেক বানাইলো। এবং সব কিছু ফেকভাবে তৈরি করার পরে একটা পর্যায়ে মা তখন আমাকে এই রুজিনার বাবা মায়ের সামনে নিয়ে গেল, রুজিনা আন্টির বাবা মায়ের সামনে নিয়ে গেল। আমি তো ইনাদের সামনে যাওয়ার পরে একেবারে মানে ভাষা হারিয়ে ফেলেছি, আসলে কি বলবো। সেখানে আমাকে বসায় রেখেছে, তার বাবা মা বলতেছে যে এত কম বয়সী একটা ছেলে আমার মেয়ের সাথে সংসার করবে। আমার মা বলে আমার বোনের ছেলে করবে, কোনো সমস্যা নেই, আপনি আমার উপরে বিশ্বাস রাখেন। এবং সেদিনে বিকালবেলায় আমার ওই রুজিনার সাথে রাজধানী ঢাকার ওই 12 তলা বিল্ডিংয়ে বিয়ে হয়, এবং বিয়ে হয় সেখানে খুব সুন্দর করে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। রুজিনা মানে পাগল ঠিক আছে, বাট কোনো চিল্লা করে না, কোনো ঝামেলা করে, জাস্ট চুপচাপ বসে থাকে। আপনি ওখানে বসায় রাখলে বসে থাকবে, খাবার দিলে খাবে, মানে আপনি যা করেন তাই করবে। একটু মানসিক প্রতিবন্ধী যেটাকে বলে আর কি, সেম এরকম হয়ে গেছে।
বিয়ে শাদী করলাম এবং বিয়ে শাদী হওয়ার পরে সেদিন রাতেই আমি মানে আমাদের বাসর হবে, আমি আম্মাকে বললাম যে আম্মা আজকে রাতটা অ্যাটলিস্ট অপেক্ষা করো, আমার ওনার সাথে থাকতে আমি পারবো না, অন্তত আজকে রাতটা আমি তোমাদের সাথে থাকি, আমাকে আজকে রাতটা একটু অপেক্ষা করো। এই বলে আমি তখন ওই বিল্ডিংয়ের ভিতরে আবার রুজিনার বাবা আমাকে আমার আম্মা কীভাবে ম্যানেজ করাইছে, করার পরে আমার মা আর রুজিনা উনি একসাথে ঘুমাইছে, আমি আর আমার বাবা এক রুমে ঘুমাইছি। আর এরই মাঝে আমার যে ছোটো দুইটা বোন ছিল তাদের কিন্তু বিয়ে হয়ে গেছে, তাদের কিন্তু রংপুরে বিয়ে দিয়ে দিয়েছি। বাবার সাথে ঘুমানোর পরে বাবা কেমন জানি কান্না করতেছে, রাতের বেলায় হুপিয়ে হুপিয়ে কান্না করতেছে। তো কান্না করতেছে পরে আমি তো বুঝতেছি না আব্বু কান্না করতেছে কেন, আমি বলছি আব্বু কান্না করতেছো কেন, আমি তো এই মহিলার সাথে সংসার করবো না, আমি আগে পরে ছেড়ে দিব, এই মহিলাকে তো আমি রাখবো না, তুমি কান্না করতেছো কেন, আমার তো বউ নীলিমা আছে, আমি আগে পরে নীলিমার কাছেই চলে যাব, জাস্ট আম্মার জেলখানা থেকে যে একটু বের হই, আর আমি যদি এখন পাগলাম করে আম্মা তো আত্মহত্যা করবে, আমি কী করবো বলো। আব্বা আমাকে বলো আমি তো আসলে এই জন্য কান্না করতেছি না, আমি কান্না করতেছি বিধির বিধান নিয়ে। আমি তখন বললাম যে বাবা বিধির বিধান নিয়ে কান্না করতেছো মানে তোমার কথা তুমি বুঝলাম না। আমার বাবা বলে এই রুজিনা কে তুই জানিস, আমি কিন্তু আগেই বলেছি উনি যে ছোটোবেলা আমাকে দুধ খাওয়িয়েছিল এটা কিন্তু আমি জানতাম না। এই সেদিন আমি বিয়ের পরে আমার বাবার মুখ থেকে শুনতে পাই, আমার আব্বা বলে ছোটোবেলায় তুই হবার পরে ওনার একটা মেয়ে সন্তান হয়, এর আগে ওনার মেয়েটা মারা যায় এবং মারা যাওয়ার পর ওনার বুকে তখন দুধ ছিল, তোর মায়ের বুকে সমস্যা ছিল, দুধ আসতেছিল না, তখন তুই এই রুজিনা আন্টির দুধ খাইছিস, যার দুধ খাইলি আজকে তারাই ঘরের বউ বানাইলি, যার বুকে দুধ খাইলি তুই তারাই আবার বিয়ে করলি। এটা জানার পর আমি তখন লাভ দিয়ে উঠে গেছি যে আপু এটা তুমি আমাকে কী বলো। আমার বাবা বললে হ্যাঁ আমি তোকে যেটা বলেছি এটাই সত্য, আমার এই কথাটা যখনই মনে হচ্ছে আমার কলিজাটা ছিঁড়ে আছে, কিন্তু আমি তোর মায়ের উপরে কোনো কথা বলতে পারি না, কারণ তোর মা আমাকে যে পরিমাণের প্রেশারে রেখেছে, যে পরিমাণের অত্যাচারে আমাকে রেখেছে, আমি যে তোর মায়ের উপরে একটা কথা বলবো বা তোর মাকে কোনো কিছু বলবো, আমি তোর মাকে বারবার বলেছি যে তুমি যাকে বিয়ে করাচ্ছ আমার ছেলে তো এই মেয়ের দুধকে, এই মহিলার দুধ খাইছে ছোটোবেলায়, কিন্তু তোর মা আমাকে বলে চুপ কর, তুই কোনো কথা বলিস না, এবং আমি তোর কাছে কিছুই পাই না, তোকে বিয়ে করে আমি কোনো কিছুই পাইলাম না, তোর বন্ধুবান্ধব সবাই আজকে কোটি কোটি টাকার মালিক, তারা দেশ বিদেশে ঘুরে বেড়ায়, আর আমি তোর সাথে রংপুরের পুকুরের পানিতে গোসল করি আর ভাত খাই চাষা পোষার মতো, তোর মা আমার সাথে এরকম অত্যাচার করে তাই আমি জানি না, কিন্তু বাবা আল্লাহর গজব পড়ে যাবে, এটা আল্লাহ কখনোই মেনে নিবে না। তুই যদি পারিস তোর বুদ্ধিমাত্রা দিয়ে কোনো না কোনোভাবে এই মহিলার কাছ থেকে তুই ফিরে আয়, এই মহিলার সাথে তুই কোনো রকমের স্বামী স্ত্রীর সম্পর্ক করিস না, ভাগ্যিস আজকে তুই মহিলার সাথে বাসর করিস নাই। আব্বার মুখের কথাগুলো শোনার পরে আমার তখন আর আমি দুনিয়াতে নাই আর কি, আমি খুবভাবে কান্না করতে শুরু করলাম আব্বাকে জড়ায় ধরে, এবং মা তখন একপাশে, এখন মাকে তো ম্যানেজ করতে পারবো না, পরের দিন মা তখন একইভাবে রুজিনাকে নিয়ে গ্রামে যাবে। আমি বললাম মা এটা তো ঠিক না, মা আমাকে বললো কোনো কথা নাই, এই বলে মা তখন আমাকে, বাবাকে, রুজিনাকে এবং রুজিনার দূর সম্পর্কের একটা চাচাতো বোন আছে ওনাকে নিয়ে মা তখন মানে বাসে করে আমাদের হচ্ছে মানে আপনার করে মিনি বাসগুলো করে মা তখন হচ্ছে আমাদের রংপুরে আসলো, এবং রংপুরে আসার পরে সেখানে আমার রুজিনার সাথে সংসার করা লাগতেছে, একই ঘরে থাকতেছি, একই রুমে থাকতেছি, বাট আমি ওনাকে খুবভাবে রেসপেক্ট করি, যদিও তিনি আমার ঘরে আমার বউ হিসেবে আছে, বাট আমি তাকে কখনোই বউ হিসাবে দেখি না, আমি মনে করি যে আমি আমার আন্টির সাথে ঘুমাচ্ছি, এইটা মনে করি আমি ওনার সাথে আছি, এবং উনিও মানে যেরকমভাবে সেরকমই, ধরেন আপনার বাথরুম পাইছে, বাথরুমে গেছে, বাথরুম থেকে আসছে শুয়ে আছে, খাবার খাইছে আবার শুয়ে আছে, মানে ওনার ভিতরে কোনো ফিলিংস নেই, একটা মানুষের ভিতরে ফিলিংস থাকে না, এরকম কোনো অনুভূতি ওনার ভিতরে নেই। এইভাবে ওনার সাথে 15-20 দিন আমি একই ঘরে থেকেছি, এবং মা আমাকে সবসময় জিজ্ঞাসা করে যে কী ব্যাপার, তোদের মাঝে সব কিছু হচ্ছে তো, সব ঠিক আছে তো, এটা ওইটা মা আমাকে বলে একটা সন্তানাদি হয়ে গেলে কিন্তু এই রুজিনার সব কিছু পেয়ে যাওয়া যাবে, আর কিছুদিন পরে এমনি আমি দলিল সব রেডি করতেছি, রুজিনার কাছ থেকে সব টিপসই সিগনেচার নিয়ে নিব। এই কথাগুলো আমার মা আমাকে বলতেছে, তাই আমি তো আর মারে কোনো কিছু বলতে পারি না, মানে জাস্ট মায়ের কথাগুলো শুনতেছি আর চিন্তা করতেছি যে মায়ের মুখের দিকে তাকালে চিন্তা করছি লোভ মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে, লোভ যে মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে, এটা আমার মাকে না দেখলে আমি কখনোই বিশ্বাস করতাম না। এবং একইভাবে একই রুমের ভিতরে অনেক দিন থাকলাম, এবং এভাবে সময়গুলো কাটতে কাটতে আমি তখন নামাজ পড়ি, মসজিদে যাই, আমার আব্বুর সাথে নামাজ পড়ি, আমার আব্বু আমাকে বলে আল্লাহকে ডাক, একমাত্র আল্লাহই তোকে রক্ষা করতে পারে, আমি তোর মায়ের উপরে কথা বলতে পারবো না, তোর মায়ের উপরে কথা বলার ক্ষমতা আমার নাই, আমি কোনো কিছু বলতে পারবো না, তোর বুদ্ধিমাত্রায় তোর চিন্তাভাবনা যা আসে তুই তাই কর। এরকম করতে করতে তখন কোরবানির ঈদ সামনে, রমজান ঈদের পরে আমার ভিতর হঠাৎ করে তখন এই জিনিসটা জাগলো, আমি তো একটা পাপ করেই ফেলেছি, যার বুকে দুধ খেয়েছি তাকেই আবার বিয়ে করেছি, সো এটা তো আমার জীবনের সবচেয়ে বড় পাপ। এই পাপ থেকে মোচন হওয়ার জন্য আমি আল্লাহর কাবা ঘরে যাব। আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আমি হজ করতে যাব। আমার বাবারে বললাম
যে বাবা আমার জন্য কিছু টাকা পয়সা দাও, আমি হজে যাব। তা আমার আব্বার কাছে কিন্তু তেমন কোনো টাকা পয়সা নাই এবং আমার আব্বা আমাকে টাকা পয়সা দিতেও পারবে না। মানে আমার ভিতর হঠাৎ করে মনে হলো যে আমি আল্লাহ রোজা শরীফে গিয়ে হাত তুলে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব যে আমি এরকম একটা পাপ করে ফেলেছি, এবং হজ করে এসে আমি রুজিনার চিন্তাভাবনা সব বাদ দিয়ে আমি নীলিমার কাছে চলে যাব, প্রয়োজনে ওকে নিয়ে আমি বাংলার বুকে কোনো এক ছোট্ট একটা সুখের ঘর বাঁধবো, আমি সব কিছু ছেড়ে দিব। এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আমি তখন বাবার কাছে টাকা চাইলাম। আমার বাবা বলতেছে, বাবারে আমার কাছে তো টাকা নাই, আমি তোরে টাকা দিব কোত্থেকে, আমার তো আর এখন ইনকাম নাই, এবং পেনশনে যেটুকুন ইন্টারেস্ট পাই এটা সবই তোর মা নিয়ে যায়, আমার কাছে তো কিছু নাই। মায়ের কাছে চাইলাম, মাও তখন আমাকে টাকা দিল না হজে যাওয়ার জন্য। এবং সেখানে আসতে আমার কাছে মনে হয় এই বিষয়টা রুজিনার, মানে আমি যাকে বিয়ে করছি সেই আমার আন্টি রুজিনার সম্ভবত বাবা মা বিষয়টা জানতে পারছে আমি হজে যেতে চাইছি। তখন তিনি কিন্তু আমি আসলে শাশুড়ি বলি না, কিন্তু বোঝানোর খাতিলে বলি, রুজিনার মা আমাকে ফোন করেছে, ফোন করে বলে যে ফিরোজ তুমি নাকি এই সৌদি আরবে যেতে চাও হজ করার জন্য, যদি যাও একটা কাজ করো, আমার মেয়েটাকে সহ সাথে করে নিয়ে যাও, তোমাদের হজের সমস্ত টাকা পয়সা আমি দিব। তো এটা যখন আমাকে বললো আমি তখন চিন্তা করলাম যে কি করব, এখন ওনারা মেয়েকে সহ নিতে বলতেছে, তারপরেও মানলাম যে ঠিক আছে। পরে আমি এই রুজিনা আন্টির পাসপোর্ট এবং আমার পাসপোর্ট, দুটা পাসপোর্ট রেডি করি, খুব ইমিডিয়েটলি পাসপোর্ট বানাইয়া রুজিনা আন্টির মায়ের কাছে দিই। মায়ের কাছে দেওয়ার পরে তিনি তখন আমাদের পাসপোর্ট দুইটা জমা দিয়ে আমাদের ভিসা লাগায়, এবং ভিসা হয়ে যাওয়ার পরে আমরা তখন সৌদি আরবে যাবো হজ করার উদ্দেশ্যে। রুজিনাকে সাথে করে নিয়ে যাব, আসলে আমার তো আর কোনো কিছু করার নাই, আমি সাথে করে নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে, উনি নিয়ে আল্লাহ আমাকে ভালো করে বা এখান থেকে নিয়ে আমি ফিরে আসতে পারি। এবং হজে রওনা দিয়েছি আমি এজ এ তার হাজব্যান্ড হিসাবে, ওইখানে আমি তার হাজব্যান্ড এবং কাগজপত্র ডকুমেন্টের সব কিছুরই তার হাজব্যান্ড, আমি তাকে নিয়ে সৌদি আরবে চলে গেলাম। আমি যখন কাবা শরীফে গেলাম, আল্লাহর সাক্ষী আমি চিৎকার করে কান্না করতেছি ওইখানে বসে বসে, অনেক কান্না করে। ওনাকে রুমে রাখলাম, রুমে রাখার পরে সেখানে আমি আরেকজন লোক নিয়েছি সৌদি আরবে শুধুমাত্র রুজিনাকে দেখভাল করার জন্য, মানে ওর খোঁজখবর রাখার জন্য, দেখাশোনা করার জন্য ওখানে একটা গার্ড নিয়েছি, ওনার দেখাশোনা করবে একটা মেয়ে নিয়েছিলাম। তো আমি ওই কাবা ঘরে গিয়ে চিৎকার করে কান্না করতেছি, তোয়াব করতেছি। এবং যেদিন চলে আসব তার 2 দিন আগে, তার 2 দিন আগে আমি তখন রোজা শরীফে বসে বসে কান্না করতেছি, আপনার ফজরের একটু মানে আগে তাহাজ্জুদটা পড়ে বসে বসে একটু লাউডলি কান্না করতেছি, মোটামুটি খুব লাউডলি কান্না করি। এবং কান্না করতে করতে একটা লোক তখন সৌদিয়ান, মানে সম্পূর্ণ সৌদি নাগরিক, এবং তিনার মাথার ভিতরে সৌদি সব কিছু আছে একেবারে সমস্ত, আইসা আমার কাঁধে হাত দিল, হাত দিয়ে বলতেছে একদম বাংলা, ঠিক আমি যেমন করে কথা বলি এমনি আমাকে বলে, কি বাবা কাঁদো কেন, বয়স্ক একটা মানুষ। তো আমার ভিতরটা তখন ভাই ফিরে যাচ্ছিল, মানে কষ্ট ধরে রাখতে পারতেছিলাম না যে আসলে কাকে বিয়ে করলাম, কাকে নিয়ে সংসার করতেছি, কাকে নিয়ে হজে আসছি, কার সাথে কী করতেছি, মানে জীবনের এই হিসাবটা কোনোভাবেই মিলাইতে পারতেছিলাম না যে আমার জীবনটা কেন এরকম হলো। আমার জীবনটা তো এরকম হওয়ার কথা ছিল না। আমি যেই মানুষের দুধ পান করেছি আমি তাকে কেন বিয়ে করলাম, তারে নিয়ে কেন আমি আবার রোজা শরীফে আসলাম, হজ করতে আসলাম, আবার তার সাথে কেন আমি আবার এটা করতেছি। বাংলাদেশে তো আমার আরেকটা বোন নীলিমা আছেই, ওরেও বা কেন বিয়ে করলাম, ওর জীবনটা বা কেন নষ্ট করলাম, ইয়াসিন স্যারের কথাও বা কেন শুনলাম। আবার এখানে যে ইয়াসিন স্যার আমাকে বলেছিল আমাকে একটা রাজনীতি পদ দেবে, আমাকে সেটাও কিন্তু দেওয়া হয়নি। তো সব কিছু মিলে আমি তখন খুব ডিপ্রেশনে পড়ে গেলাম, এবং ওই কান্নাকাটি করতে করতে লোকটার কাছে আমি তখন বলতে শুরু করলাম, অনেক আমি চিনিও না জানিও না, ফজরের কিছুক্ষণ আগে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করতেছি ওই সময়টাতে, ফজরের আজানের আগে। ওনাকে কান্না করে করে বলতেছি যে এই ঘটনা। তিনি আমার মাথায় হাত দিয়ে বলতেছে, মানে সংক্ষেপ করে ওনাকে বললাম, তিনি আমাকে হাত দিয়ে বলতেছে যে পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে নিজের বিবেক, এর চেয়েও বড় আদালত আর কিছু হতে পারে না। তোমার বিবেক যদি তোমাকে বলে তুমি অন্যায় করেছো, আর সেই বিবেকের তাড়নায় যদি তোমার চোখে পানি আসে, তবে তোমার বিবেকের আদালতে তুমি অপরাধী না, তুমি সম্পূর্ণ নির্দোষ। তুমি যদি বিবেকের আদালতে নির্দোষ হয়ে থাকো তো মহান আল্লাহর আদালতেও তুমি নির্দোষ, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। তোমার ওয়াইফকে আমি কখনো দেখিনি, জানি না তার সম্বন্ধে, তবে আমি তোমাকে একটা পানি পড়া দিচ্ছি, একটা বোতল আমাকে যে বোতলটা নিয়ে যাও, যদি পারো এই বোতল থেকে 3 ঢোক পানি তাকে খাওয়াই দিও, এবং যদি সম্ভব হয় সকালে ফজরের আজানের কিছুক্ষণ আগে তাহাজ্জুদের নামাজ পড়ে ঠিক এই সময়টাতে 3 বার করে বিসমিল্লাহ করে তার মাথার ভিতরে পানিটুকু দিও, দিয়ে তুমি তাকে যতটুকু পারো নামাজে বসেও নামাজ পড়াইতে বইলো। আমি তখন বললাম আমি তো তার সাথে সংসার করব না, বা আমি তো তার সাথে থাকবো না বাংলাদেশে গিয়ে। তিনি আমাকে বলে অন্তত 1টা মাস তার সাথে থাকো, এরপর তাকে ছেড়ে দিয়ে তোমার যেখানে খুশি তুমি সেখানে চলে যাও। বাট তার তুমি দুধ পান করেছো বলে তার সাথে তোমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি, শুধু কাগজপত্রের বিয়ে, আল্লাহ এটা দেখবে, তুমি টেনশন করো না, তুমি যাও।
এবং এর পরের দিন আমি আর এই বিষয়টা নিয়ে কোনো কথা বললাম না, ওইখান থেকে চলে আসলাম। ফজর পরে আমি আমার বউকে তখন পানি খাওয়াচ্ছি এবং তার সাথে থাকতেছি। এরকম করে 2 দিন পার হওয়ার পরে আমরা তখন বাংলাদেশে চলে যাব। বাংলাদেশে চলে যাওয়ার জন্য সমস্ত প্রস্তুতি নিলাম এবং বাংলাদেশে চলে আসলাম। আসার পরে এয়ারপোর্টে রুজিনার বাবা মা আমাদেরকে রিসিভ করলো, তাদের ফ্ল্যাটে নিয়ে গেল। এবং নিয়ে যাওয়ার পরে আমি তখন তার মাকে বললাম যে দেখেন, এই পানি পড়াগুলো দিয়েছে হুজুর, এবং ওখান থেকে আমি এনেছি, একটু করে তাকে খাওয়াবেন, প্রতিদিন অন্তত একটু একটু করে খাওয়াবেন, আর বাকি পানি পড়াটা তার মাথায় দিবেন, এবং কয়টা দিনের জন্য তাকে এইভাবে সেবা যত্ন করেন, আমি আসি। এটা বলে তাকে আমি ওই ঢাকায় রেখে রংপুরে চলে আসি। আসার পরে তাকে ঢাকায় রেখে আসলাম কেন, আমার আম্মা আমার সাথে অনেক চিল্লাচিল্লি শুরু করছে। এবার আব্বা একটু প্রতিবাদ করছে যে তুমি চুপ করো, তুমি ছেলেটাকে এরকম করে প্রেশার দিও না, ওই রেখে আসছে তো কী হয়েছে, মেয়ে তার বাপের বাড়িতেই তো আছে, সমস্যা কি। এভাবে বেশি দিন না, প্রায় সপ্তাহখানিক পরেই আলহামদুলিল্লাহ রুজিনার মায়ের মুখ থেকে শুনতে পেলাম যে রুজিনা নাকি মানসিকভাবে অনেকটা ভালো হয়ে গেছে। মানে নিজের বোধগম বুঝতে পারে, মানে নিজের ভিতরে যে নিজের একটা সেন্সলেস, নিজের ইমোশন, নিজের আবেগ বা নিজেকে নিজে বুঝতে শুরু করেছে, বা তার চোখে এখন পানি আসে। সে তো আগে কান্না করতো না, টোটালি চোখে পানি আসতো না, এখন চোখে পানি আসে বা হাসি দেয়, বা একটু নিজের ইমোশনটা কাজ করতে শুরু করে, নিজের মাঝে নিজেকে সে বুঝতে শিখে। এবং সপ্তাহখানি পরে তিনি বলে আমার মেয়ে সম্পূর্ণ রকমের পরিবর্তন হয়ে গেল। আল্লাহর হুকুম, আল্লাহ সাক্ষী, আল্লাহর রহমতে প্রায় 15 দিনের মাথায় রুজিনা প্রায় সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এবং সুস্থ হয়ে যাওয়ার পরে তখন আমি তার হাজব্যান্ড হিসাবে আছি। আর এই 15 দিন আমি ঢাকাতে যাচ্ছি আসতেছি, তার সাথে একটা রাতও কিন্তু থাকি নাই। 15 দিন পরে আলহামদুলিল্লাহ সে প্রায় সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেল। তার মা তাকে ঢাকার কোনো হসপিটাল বাদ রাখে নাই এবং তাকে ইন্ডিয়া পর্যন্ত নিয়ে গিয়েছিল, বড় বড় ডাক্তার দেখিয়েছিল, কোনো ডাক্তার তাকে ভালো করতে পারেনি। অনেক চিকিৎসা তার উপরে হয়েছে, কিন্তু কোনো চিকিৎসায় তার কোনো ফলাফল আসেনি। বাট এরকমভাবে সে যে চেঞ্জ হয়ে যাবে বা এরকমভাবে পরিবর্তন হবে মাত্র 15 দিনের মাথায়, এটা কারো কল্পনাতেও ছিল। যাই হোক, এরপরে ওনাদের বাসার মধ্যেই একদিন আমাকে, মানে উনি যখন মোটামুটি সুস্থ হয়ে যায়, মোটামুটি বলতে পরিপূর্ণভাবে সুস্থ, ওনাদের বাসায় আমি আর উনি একদিন এক ঘরে থাকি। এবং তিনি তখন জানতে পারে, এটাও বুঝে যে আমি তাকে বিয়ে করেছি, আমি তার হাজব্যান্ড। বাট একটা রুমে যাওয়ার পর আমি তখন তাকে সোফার উপরে বসায়া আমার জীবনের সমস্ত সত্য ঘটনাগুলো আমি তাকে খুলে বলি যে এই ঘটনা এবং এটা হয়েছে, আমার বউ আছে, নীলিমার কথা বলি, সব কিছু বলি। এবং তিনি তখন বলে যে ঠিক আছে, তুমি ঢাকায় থাকো, তোমার রংপুরে যাওয়ার দরকার নেই। আমার বাবা মা দুজনেই রংপুরে থাকে, আমি তখন ঢাকায় থাকতে শুরু করি। এবং এভাবেই 2-3 দিন পরেই তিনি একদিন, এই রুজিনা আন্টি নিজে একদিন নীলিমাকে খবর দেয়। মানে নীলিমা তখন একটা গভর্নমেন্ট চাকরি পাইছে, ও জব করে, ওইখান থেকে নীলিমাকে খবর দেয় আইনা। তখন নীলিমাকে সব কিছু বুঝিয়ে বলে যে দেখো এই ঘটনা, মানে সমস্ত কিছু তাকে বিস্তারিত বলার পরে নীলিমাও তখন আলহামদুলিল্লাহ এই রুজিনা আন্টির কথা রাজি হওয়ার পরে এই রুজিনা আন্টি তার পুরো যে 12তলা বিল্ডিংটা ছিল, তিনি যদি চলে যায়, তিনি অবর্তমানে এই বিল্ডিংয়ের মালিক আমি, তিনি এটা লিপিবদ্ধ করে আমাকে দিয়ে দেয়। এটা আসলে মানে আমি এটা কোনোভাবেই তার কাছে চাইনি, তাকে নিষেধ করেছি, আমার প্রয়োজন নাই। তারপরও তিনি আমাকে তিনার সন্তানের মতো করে আমাকে এই ঘরে রেখেছে, তিনার সাথে আমি থাকতেছি এবং সমস্ত কিছু আমরা করতেছি। আমি কয়েকটা হুজুরের সাথে কথা বলেছি এবং অনেক হুজুর বলেছে আলহামদুলিল্লাহ এতে বড় ধরনের কোনো পাপ হবে না। আপনার আম্মার যে লোভের বশবর্তী এই কাজটা করেছে, যদি অপরাধ হয়েও থাকে সেখানে আপনার আম্মা অপরাধে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। সেই একই বিল্ডিংয়ে, 12তলার ওই বিল্ডিংয়ে আমি, রুজিনা এবং আমার বউ নীলিমা আমরা একসাথেই থাকতেছি। রুজিনা আন্টি আমাকে অনেক যত্ন করে, অনেক টেক কেয়ার করে এবং আমরা একটা বড় হুজুর নিয়ে এসে তওবা পাঠ করেছি আমি এবং রুজিনা আন্টি দুজনে, আল্লাহ যদি আমাদের তওবা কবুল করে। কিন্তু আপন ভাই, সবচেয়ে বড় যে বিষয়টা, সবচেয়ে বড় যে কথাটা, এই কথাটা আমার এতদিন পর্যন্ত মনে পড়ে নাই। হঠাৎ করে বেশ কিছুদিন পরে আমার এই জিনিসটা মনে পড়লো। আমি সৌদি আরবে যাওয়ার পরে যে লোকটা আমার পাশে বসে আমাকে পানি পড়া দিয়েছিল, ওই লোকটার গায়ে সৌদির পোশাক ছিল এবং সৌদিরা যে মাথার মধ্যে কালো একটা আপনার ইয়ের মতো পড়ে, ওইটাও ওই লোকের মাথায় ছিল। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, ওই লোকটা আমার সাথে সেদিন টোটালি একদম স্পষ্ট ভাষায় বাংলায় কথা বলেছে, শুদ্ধ বইয়ের ভাষায় বাংলা তিনি আমার সাথে কথা বলেছে। এই বিষয়টা আমার তখন মাথায় আসেনি, বাট বিষয়টা আমি এখন চিন্তা করি। একটা সৌদি নাগরিক বা অন্য কোনো একটা দেশের নাগরিক যদি বাংলা শিখেও তার বাংলা বলার মাঝে কিন্তু অনেকটা পার্থক্য থাকে, অনেকটা চেঞ্জেবল থাকে। বাট ওই লোক একদম স্মুথলি খুব সুন্দর করে বাংলায় কথা বলছে, মনে হলো যেন তিনি একজন বাংলাদেশি মানুষ। আল্লাহ সাক্ষী, শুধু এই লোকটাকে আমি আবারও পাওয়ার জন্য, তার অনুসন্ধান করার জন্য আমি পুনরায় আবারও সৌদি আরবে পরের বছর যাই এবং তখন আমি একাই যে আমি হজ পালন করি এবং এই লোকটার সন্ধান করতে থাকি। ওখানকার সিসি ক্যামেরা থেকে অনেকভাবে ট্রাই করি যে লোকটার অনুসন্ধান খুঁজে বের করার জন্য, কিন্তু আমি
ওনাকে বের করতে পারি না, অনেক টাকা পয়সাও নষ্ট করেছি, বাট ওই লোকটাকে আমি আর কোনো রকমের সন্ধান পাইনি। আমি পুনরায় আবারও চলে এসেছি, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমার বউকে দেওয়া ওই পানি পড়া লোকটা কোনো নর্মাল মানুষ ছিল না। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার বউকে এত ডাক্তার কবিরাজ এত কিছু দেখানোর পরেও যখনকে আমার বউ ছিল, আমি তখনকার কথা বলতেছি, সে ভালো হইল না, কিন্তু এরপরে হঠাৎ করে সে কীভাবে সুস্থ হয়ে গেল। মাত্র 15 দিনের পানি পড়ায় সে যেহেতু ভালো হয়ে গেছে, তার মানে ওই পানি পড়া আর যে পানি পড়া দিয়েছে কোনোটাই আমার কাছে নর্মাল মনে হচ্ছে না। যাই হোক, আমি জানি আমি পাপ করেছি, সেই পাপের জন্য তওবা পাঠ করেছি। আমি জানি না আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কি না। এখন আমার 2টা ছেলে এবং 2টা মেয়ে আছে। আমার বউ সরকারি চাকরি করে ঢাকাতেই, আমিও অনেক ভালো আছি, আমার ওয়াইফ ভালো আছে, এবং রুজিনা আন্টি অনেক অসুস্থ, ওনার শারীরিক অবস্থা অনেক খারাপ। ওনার জন্য দোয়া করবেন, যে কোনো সময় হয়তো উনি চলে যেতে পারে। কিন্তু তোনার সব কিছু, এবং রুজিনা আন্টির বাবা মা দুজনেই মারা গেছে, তিনি একাই আছে, এবং তিনার শারীরিক অবস্থা অত্যাধিক খারাপ। জানি না উনি কতদিন থাকবে আমাদের মাঝে। ওনার জন্য দোয়া করুন, আল্লাহ যেন ওনার হজ কবুল করে, এবং আল্লাহ যেন ওনার সাথে আমার যেটা হয়েছে সেটার জন্য মাফ করে দেয়। আপন ভাই, আমি আপনার অনেক বড় একজন ফ্রেন্ড। আমার রুজিনা আন্টি আপনার গল্পগুলো সব সময় শুনতো, এবং তিনার মাধ্যমে আমি আপনাকে পাইছি, এবং তিনার মাধ্যমে আমার বউয়ের অনুপ্রেরিত হয়ে আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাকে বললাম। যদি আপনার মনে চায় আপনি এটা প্রচার করতে পারেন, তবে একটা অনুরোধ, যেহেতু আমরা এখন সংসার করতেছি, আমরা স্বামী স্ত্রী আছি, আমাদের নাম ঠিকানা বা লোকেশান এই জিনিসগুলো হাইড করে যদি পারেন আমাদের গল্পটা প্রচার করবেন। আমরা খুশি হব যদি আমাদের গল্পটা আপনার মুখে শুনতে পাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা, তাজ্জব এক গল্প রেকর্ড করলাম। এটা গল্প যখন আমি পড়েছিলাম তখন আমার কাছে যেমনটা ফিল আসছে, ঠিক একই অনুভূতি আমার মাঝে এখনও কাজ করে। আমি জানি না এই মোহাম্মদ ফিরোজ আহমেদকে আল্লাহ মাফ করবে কি না, এবং আমি একটা জিনিস বিশ্বাস করি, আল্লাহ তাআলা বলে যে বান্দা, তুমি যত বড়ই অপরাধ করো না কেন, তুমি যদি আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আমি আল্লাহ মাফ করার জন্যই বসে আছি। তুমি বান্দা অপরাধ করবো, আমি আল্লাহ ক্ষমা করবো, এটাই স্বাভাবিক। তো সেখানে ফিরোজ ভাই বাংলাদেশের একজন বড় আলেমকে নিয়ে গেছে ওনাদের বাসায়, নিয়ে তিনি এবং তিনার আন্টি রুজিনা আক্তার, তারা দুজনেই যেভাবে মানে সারাসারি হওয়া দরকার সেভাবে ছাড়াছাড়ি হয়েছে, এবং তওবা আস্তাগফিরুল্লাহ পাঠ করেছে তাদের মতো করে। আল্লাহ তাআলা যদি এটাকে মাফ করে দেয়, আমি দোয়া করি আল্লাহ যেন ফিরোজ ভাইকে মাফ করে দিয়ে ওনার পথে নিয়ে যায়। আল্লাহ তাআলা যেন মানুষটাকে নিষ্পাপ করে দেয়। এবং তার বর্তমান ওয়াইফ নীলিমা আক্তার, তিনি অত্যন্ত ভালো, এবং তার 2টো ছেলে এবং 2টো মেয়ে নিয়ে তিনি অনেক ভালো আছে। আর আরেকটা ব্যাপার, এখানে ফিরোজ আহমেদের মা, তিনি অনেক অসুস্থ, তিনার জন্য দোয়া চেয়েছে, এবং ফিরোজ আহমেদের বাবা মারা গেছে, রুজিনার বাবা মা দুজনেই মারা গেছে, সবার জন্য দোয়া চেয়েছে। আপনারা সবার জন্য দোয়া করবেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। আর এই গল্পের নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে, বা ফিরোজ ভাইকে যদি আপনি কোনো কিছু লিখতে চান, কমেন্ট বক্সে লিখবেন। মানুষটা আপনাদের কমেন্টগুলো দেখে হয়তো খুব খুশি হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।